এই রুহি, রুহিমা, তাড়াতাড়ি ওঠ। আম্মু, ও যাও তো, আর একটু ঘুমাতে দাও। আজকে না তোর ভার্সিটিতে প্রথম ক্লাস, ওঠ তাড়াতাড়ি, না হলে যে আজকে লেট হয়ে যাবে। আহ আম্মু, তুমি আরো আগে ডাক দিবা না? কত লেট হয়ে গেল। যা, বেশি কথা না বলে ফ্রেশ হয়ে আয়, আমি নিচে খাবার রেডি করে গিয়ে। ওকে আম্মু, চলুন ফ্রেশ হতে হতে এখন আমি আপনাদের পরিচয়টা বলি। আমি রুহি, বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে, আর তাই দুষ্টুও আমি অনেক। আর এতক্ষণ ভার্সিটি যে কথা হচ্ছিল, আসলে আমি সেখানে পড়ি না, চাকরি করব, তাই আজ থেকেই জয়েন করব। বাকি কথা পরে জেনে নিন। ওফ, অনেক লেট হয়ে গেল। আম্মু নাস্তা দাও তাড়াতাড়ি, আমি বের হব এখনই। তাড়াতাড়ি নাস্তা করে বের হয়ে গেলাম। আজকেই গাড়ি নিব না, রিক্সা করে যাব। যেই ভাবা সেই কাজ, রিক্সা করে যাচ্ছি। আর ভার্সিটির কাছাকাছি আসতেই একটা গাড়ি এসে রিক্সার সাথে লাগিয়ে দিল। আমি টাল সামলাতে না পেরে পড়ে গেলাম। হঠাৎই রাগ উঠে গেল যেই কেউ একজন গাড়ি থেকে বের হয়ে অমনি দিয়ে দিলাম 2টা থাপ্পড়। দেখলাম ছেলেটা খুব রেগে গেছে আর বলতে লাগলো, তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার, এই রোয়েন আহমেদের গালে থাপ্পড় মারার? আমাকে চেনো তুমি, মিডল ক্লাস গার্ল? ওই চুপ, আস্তে। একে তো ভুল করেছিস, তার উপর আবার গলা উঁচিয়ে কথা বলিস। তোর এই ফালতু কথা আর একজনকে শোনাস না। আর শোন, মিডল ক্লাসরা মানুষ, আর সবাইকে সম্মান দিয়ে কথা বলতে হয়, যা মনে হয় আপনি জানেন না। চুপ। রুহি আর কোনো কথা না বলে চলে যাচ্ছে, কারণ তার টাইম মতো ভার্সিটিতে থাকতে হবে, কারণ আজই তার ভার্সিটিতে প্রথম ক্লাস, তাই সে চলে গেল। আর এদিকে রাগে ওখান থেকে আর না দাঁড়িয়ে সোজা গাড়ি নিয়ে ভার্সিটির দিকে যাচ্ছে। এখন আপনাদের রোয়েনের পরিচয় দিয়ে দিই। রোয়েন বাবা মায়ের একমাত্র সন্তান, খুব রাগী ও জেদি, যা বলবে তাই করে ছাড়বে। ওর বাবা দেশের নাম্বার 1 বিজনেসম্যান, তার সাথে অনেক টাকার মালিক ওরা। আর মা বাবার একমাত্র ছেলে থেকে কেউ কিছু বলেনি কোনোদিন, যা চেয়েছে সবসময় তাই পেয়েছে। অতি আদর পেলে যা হয় আর কি, ওর বেলাও তাই। আর ও দেখতে সেই রকম হ্যান্ডসাম, যে কোনো মেয়ে দেখেই ওর প্রেমে পড়তে বাধ্য। আর রুহিও কম সুন্দরী না, তাকে দেখেও যে কোনো ছেলে পাগল হতে বাধ্য। আর আমার একটা প্রশ্ন আছে, ওদের দেখে যদি সবাই পাগল হয়ে যায় তাহলে প্রেম করবে কে? তো রোয়েন ভার্সিটিতে এসে গেছে, তার সাথে সাথেই সব ওর দিকে চেয়ে আছে, কিন্তু রোয়েন সবার দিকে তাকায় না, সবাইকে উপেক্ষা করতে করতে ক্লাসে এসে পড়ে। আর রাস্তার মাঝে রুহির সাথে ওই ঘটনা পরও রেগে আছে, যদি এখনো ওকে পেতো তাহলে কি করতো নিজেও জানে না। হঠাৎ প্রিন্সিপাল স্যার আসলো, তার সাথে রুহি, দুজনকে দেখে অবাক। আমরা দুজনকে দেখি অবাক, আমরা কেউ কাউকে আশা করিনি। যখন আমরা দুজনকে দেখে আপনি বলে চিৎকার দিলাম, তখনই দেখলাম সবাই আমাদের দিকে চেয়ে আছে। আমি হালকা তাতে লজ্জা পেলাম। আর তখন প্রিন্সিপাল স্যার বললেন, রুহি, এনিথিং রং? তোমরা কি আগে থেকে পূর্ব পরিচিত নাকি? তখনই আমরা দুজনই আবার একসাথে বললাম, না স্যার। আবার সবার দৃষ্টি আমাদের দিকে, তা প্রিন্সিপাল বললেন, স্টুডেন্ট সবাই কেমন আছো? জি স্যার, ভালো। আপনি? আমি ভালো আছি। ওনার সাথে পরিচয় হয়ে নাও। উনি হলেন আমাদের নিউ কেমিস্ট্রি টিচার, নাম রুহি চৌধুরী। আচ্ছা ম্যাম, আমি আসি, আপনি ওদের সাথে পরিচয় হয়ে নিন। স্যার চলে যাওয়ার পর রুহি সবার উদ্দেশ্যে বলল, আমার তো পরিচয় তোমরা সবাই পেলে, এখন তোমাদেরটা বলো। একে সবাই সবার নাম বললো, কিন্তু আমাদের গল্পের নায়ক এক ধ্যানে কি যেন সব ভাবছে। রুহি তখন ও সামনে গিয়ে দাঁড়ায় আর ওকে ডাক দেয়, তবু কোনো সাড়া না দেওয়ায় রুহি রেগে যায় আর জোরে চিৎকার দেয়। আর সাথে সাথে রোয়েনের হুঁশ ফেরে, আর সে বলতে থাকে, এই মেয়ে, আস্তে আস্তে এখানে দাঁড়িয়ে চিৎকার দিচ্ছ কেন? কি বললে? আমি তোমার ম্যাডাম হই, সম্মান দিয়ে কথা বলো। সরি ম্যাম, আমার নাম রোয়েন আহমেদ। আর রুহি ওকে আর কথা বলতে না দিয়ে থামিয়ে দেয় আর বলতে থাকে, এবার বসতে পারো, আর কিছু বলতে হবে না। রোয়েন বসে পড়ে আর খেয়াল করে রুহির দিকে এসে সকালে ভালো মতো না তাকালেও এখন সে ভালো মতো তাকিয়ে দেখে ক্রাশ না বাস যেটাই হোক খাইছে আর প্রেমে পড়ে গেছে। আমি আগে বুঝেছি হালাই যে লেভেলের লুচ্চা প্রেমে ঠিকই পড়বে, এখন তাই হলো। চলেন এবার গল্পে ফেরা যাক। রোয়েন রুহিকে দেখে কল্পনার জগতে উড়ে বেড়াচ্ছে, আর রুহি ওকে এভাবে দেখে জোরে রোয়েন বলে ডাক দিল, আর রোয়েন হুঁশ ফিরল। সাথে সাথে রুহি বলতে লাগলো, গেট আউট অফ মাই ক্লাস। মনোযোগ থাকে কোথায় তোমার? বের হও আমার ক্লাস থেকে। রোয়েন এতে প্রচুর অপমান বোধ করলো নিজেকে, আর বের হয়ে গাড়ি নিয়ে খুব জোরে চালিয়ে চলে গেল। আর রুহি সে রোয়েন যাওয়ার পর মনে মনে একটু শান্তি অনুভব করলো আর ক্লাস নিয়ে বাসায় চলে গেল। আর অন্যদিকে রোয়েন রাগে খুব জোরে গাড়ি চালিয়ে চলে এলো আর ইচ্ছা মতো ড্রিঙ্কস করতে লাগলো, আর মনে মনে প্রতিজ্ঞা করলো রুহির দেওয়া অপমানের জবাব ও দিবে, তা যেভাবেই হোক। আর তারপরেই অনেক রাত করেই সে বাসা গেল।
রোয়েনের বাবা মা খুব টেনশনে ছিল, কিন্তু যখন রোয়েনকে ওরা দেখে তখন তারা আরো টেনশনে পড়ে যায়, কারণ রোয়েন কোনোদিন এত রাত পর্যন্ত বাইরে থাকেনি। আর তার উপর সে ড্রিঙ্কস করেছে, তাও আবার একটু না, অনেক বেশি। কিন্তু বাবা মা তাকে কোনো কিছু বলার সাহস পেল না, কারণ কিছু বললেই কি থেকে কি করে ফেলবে তা সে নিজেও জানে না। আর অন্যদিকে রুহি বাসায় গিয়ে খুব শান্ত হয়ে গেল আর ভাবছে ওই শয়তান রোয়েনের কাছ থেকে কিভাবে দূরে থাকবে। পরের দিন সকাল সকাল রুহি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় আর ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসে। তখন ওর বাবার সামনে, আর তিনি বলেন, কি রে মা, আজ এত সকাল সকাল কই যাস? বাবা, তোমাকে বলেছিলাম না আমি একটা ভার্সিটিতে জবের অফার পেয়েছি, সেখানেই যাচ্ছি। আজকে একটু তাড়া আছে। মা, তোকে বলেছিলাম জব করার কোনো দরকার নেই। আমার কি টাকা পয়সা কম আছে? তার চাইতে বিয়ে কর, না হলে আমার অফিসটা সামলা। ওফ বাবা, বললাম তো আমি বিয়ে করব না, আর তোমার অফিসে যাব, বাট আরও একটা বছর পর। আমি এখন প্রস্তুত না। আচ্ছা বাবা, আমি গেলাম, আমার আবার লেট হয়ে যাচ্ছে। বাই বাবা। আম্মু, আমি আসি। আরে নাস্তাটা তো করে যা। ক্যান্টিনে গিয়ে খেয়ে নিব। আর ওদিকে রোয়েন আগে থেকে কলেজে এসে বসে রয়েছে, কখন ম্যাডাম আসবে তার জন্য। আর হঠাৎ দেখতে পেল একটা দামি গাড়ি ওদের কলেজে ঢুকছে, আর তা থেকে ম্যাডাম মানে রুহি বের হচ্ছে। আর তা দেখে শক, আর তার সাথে আজকে রুহিকে অনেক সুন্দর লাগছে। আর তা দেখে সবাই ম্যাডামের দিকে হা করে তাকিয়ে আছে। আর রোয়েন সে তো আবার ম্যাডামের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর তখনই ওর এক ফ্রেন্ড বলে উঠলো, দোস্ত, বিয়ে করলেই ম্যাডামকেই করবো। ম্যাডাম যা সুন্দরী, উফ, আমি তো ম্যাডামের প্রেমে পড়ে গেলাম। চুপ শালা, ভাবি হয় তোর, বুঝলি? মানে বুঝলাম না। তারপর রোয়েন ওকে শুরু থেকে সব বলল, সব কাহিনী। এবার বুঝছিস? শালা, আর তখন তো আমি এমনিতেই বললাম, কারণ তোর কাছ থেকে তো আর সহজে আর কথা বের করতে পারবি না। তাহলে শেষমেশ তাহলে রাগী বদমেজাজি সব মেয়ের বাস। থুকু ক্রাশ, সে আমাদের রাগী ম্যামের প্রেমে পড়েছে। তাহলে ট্রিট দিলেই চল। কি আর করার, ওদের সবাইকে ট্রিট দিতে হলো। তারপরও ক্লাসে চলে গেল। আর যেতে যেতে ও বুদ্ধি করলো রুহিকে শাস্তি দিবে, তারপর নিজের করে নেবে। যদি রাজি না হয় তাহলে জোর করে হলেও বউ বানিয়ে নেবে। যা করা লাগে ও তাই করবে। এই ভেবে ও কিছু কলা কিনলো আর ওর বন্ধুদের সবাইকে রেখে চলে এসে সব কলার ছোলাগুলো সিঁড়িতে এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখলো। আর তখনই রুহি আসতে লাগলো। আর রুহি সিঁড়িতে কোনো দিকে না তাকিয়ে উঠতে গিয়ে, কি ভাবছেন? হ্যাঁ, যা ভাবছেন তাই হয়েছে। রুহি পড়ে গেছে। আর রোয়েন তখন হাসতে হাসতে বের হল আর বলতে লাগলো, এটা আমাকে ওই দিন থাপ্পড় আর অপমান করার জন্য। রুহি কিছু বলছে না, শুধু নীরবে কাঁদছে। আর রোয়েনের তখন মায়া হলো আর খারাপও লাগলো। তখন রুহির কাছে ওকে ধরতে গেলে রুহি ওকে ধাক্কা মেরে ফেলে যায় আর রোয়েন বোকা হয়ে যায়। ও ক্লাসের টাইম হওয়ায় ক্লাসে চলে যায়, কিন্তু ক্লাস আজকে রুহি ক্লাস নিতে আসে না। তা দেখে ও নিজেকে খুব অপরাধী হিসেবে মনে করে। ক্লাস শেষ হলেও জানতে পারে রুহি ছুটি নিয়ে বাসায় চলে যায়। আর এদিকে রোয়েন বাসায় চলে যায় আর রোয়েন বাসায় এসে ভাবতে থাকে আজ ওর জন্যই রুহি কষ্ট পেয়েছে। ও কি করে ভুলে গেল যাকে ভালোবাসে তাকে কিভাবে এত কষ্ট দিতে পারলো। নিজেকে নিজের কাছে খুব অপরাধী মনে হচ্ছে। না, কালকে রুহির কাছে গিয়ে মাফ চাইবে। তারপরের দিন রোয়েন সকালতে ভার্সিটি থেকে রওনা হলো। খুব সকালে ওর বাবা মা ঘুম থেকে উঠতে দেখে অবাক হয়ে যায়, কারণ কোনোদিন ও এত সকালে ঘুম থেকে ওঠে না। তারা দুজনেই অবাক, আবার এক হিসেবে খুশি হলো। ওর মা ও বাবাকে বলতে লাগলো, এতদিনে ছেলেটা আমার ভালো হতে চললো। হ্যাঁ। আর এদিকে রোয়েন সে ভারতীয় দেশে সে কখন থেকে বসে আছে, কিন্তু রুহির কোনো খবর নেই। তারপর ওর ক্লাস আরম্ভ হওয়ার শুরুর কারণে ক্লাসে চলে যায়, কিন্তু আজও রুহি আসে না। তা দেখে রোয়েন ক্লাস না করে সোজা বের হয়ে যায় আর প্রিন্সিপালের রুমে চলে যায়। স্যার ওকে দেখে বলে, রোয়েন বাবা, কোনো সমস্যা? না স্যার, রুহি ম্যাম কি আজ আসেনি? না, অসুস্থ, তাই এক সপ্তাহে ছুটি নিয়েছি। কিন্তু কেন বলো তো? না এমনি স্যার। তাহলে আমি আসি স্যার। ওকে। রোয়েন ওখান থেকে চলে আসে। আর কিছু ভালো লাগতেছিল না, তাই সে আর ভার্সিটিতে না থেকে সোজা বাসার দিকে চলে আসে। আর রাতে রুহির কথা ভাবতে থাকে। ওর চোখে কোনো মতেই ঘুম আসে না, তাই ও ওর রুমের বারান্দায় চলে যায় গিটার হাতে নিয়ে। ও আপনাদের তো বলাই হয় নাই, রোয়েন অনেক সুন্দর গানও গাইতে পারে। তো বারান্দায় বসে ব্ল্যাক কফি খেতে খেতে গান গাইতে লাগলো। দেখছি চেয়েছে তোমাকে যত, স্বপ্নে ধীরে ধীরে ডুবছি তত। তোমারই ভাবনায় যায় দিন রাত, যায় আমার এই কবি মন। তোমাকে চাই কবিতায়, এসো না হৃদয় ডেকেছি তোমায়। দেখো না তোমাকে রেখেছি কোথায়, এই চোখে ওই চোখে ভোবা বাসায়। তাই বুঝি আজ খুশি ভালোবাসায়। বাকিটুকু গান সদায়িত্বে পড়ে নেবেন। ধন্যবাদ। রোয়েন গান শেষ করে রুহির কথা ভাবতে ভাবতে ওই জায়গায় বসে বসে ঘুমিয়ে পড়ে।
বোঝেন ঠেলা কি লেভেলের অলস, ভাবা যায় এ নাকি আবার প্রেম করবে। ঢং দেখলে আর বাঁচি না। পরের দিন সকালে রোয়েন নিজেকে ওই জায়গায় আবিষ্কার করে নিজে নিজে হেসে দেয়। ভাই ওরে কেউ তোরা পাগলা গারদে দিয়ে হালায় পাগল হয়ে গেছে। রোয়েন ওর কিছু বন্ধুদের রুহির খোঁজ খবর নেওয়ার জন্য, ওর সব ডিটেলস জানার জন্য ওর কিছু বন্ধুদের বলেছিল, এবং ওরা কিছুক্ষণ আগে সব ইনফরমেশন পেয়ে গেছে। এখনো রেডি হয়ে নিচে যাচ্ছে। আজ শিওর যে কোনো মেয়ে ওকে দেখে প্রেমে পড়তে বাধ্য। যা হ্যান্ডসাম লাগছে না ওকে, আর বিবরণ নাই দেই। সো আজ সবচাইতে দামি গাড়িটা নিয়ে যাচ্ছে, বের হচ্ছেও। রোয়েন রেডি হয়ে সবচাইতে দামি গাড়ি নিয়ে বের হলো আজ। রোয়েন আহমেদ, সে তো আর কম দামি গাড়ি নিয়ে কোনো জায়গায় যেতে পারে না। এখন রোয়েন একসাথে দুইটা কাজ করতে যাচ্ছে। এক, রুহিকে দেখতে ও ওর সাথে কথা বলতে, আর 2 নাম্বার পরে জেনে নেবেন গল্প শুনতে শুনতে। 2 ঘন্টার মধ্যে ওর গন্তব্যে চলে আসো। অবশ্য ও নিজেই ড্রাইভ করে আসছে। রোয়েন গেটের ভিতরে ঢুকে গাড়ি পার্ক করার জায়গায় গাড়ি পার্ক করলো, আর তারপর বিয়ে বাড়িতে যতগুলো মেয়ে আসছিল সবাই ওর দিকে এমন ভাবে হা করে তাকিয়ে আছে যে কাছে পেলে ওকে এখনই আইসক্রিম বা চকলেটের মতো খেয়ে ফেলতো। কিন্তু আফসোস, রোহিণীর দুইটা কোনোটাই না। রোয়েন ভিতরে ঢুকতে ঢুকতে সব মেয়েদের দিকে একবার চোখ বুলিয়ে গেল, কারণ সব মেয়েরা মনে হয় যেমন ওকে দেখে দাঁড়িয়ে পড়েছিল তেমনই সবাই এখনো আছে। রোয়েন হালকা একটা হাসি দিয়ে ভিতরে চলে গেল। রোয়েন ভিতরে ঢুকেই ওর বন্ধুর সাথে দেখা করে নিল। মানে যার আজকে বিয়ে, আপনারা কিছু বুঝেন নাই তাই না? দাঁড়ান আমি বুঝিয়ে বলছি। রোয়েন যখন রুহির খোঁজ নিতে ওর বন্ধুদের বলে, তখন কল কাটার পরে আরেকটা বন্ধু ওকে ওর বোনের বিয়েতে দাওয়াত দেয়। ও বলে দেখছি, তারপর কল কেটে দেয়। এর মধ্যেই রোয়েনের বন্ধু কল দিয়ে ওকে জানায় যে রুহি কাল ওর বন্ধুর বিয়েতে যাবে। রোয়েনকে আর কে পায়, সে তো খুশি ঠেলায় বিছানা রেখে বিছানার নিচে গড়াগড়ি খায়, মানে সোফায়। আর তারপর ওর বন্ধুকে কল দিয়ে জানিয়ে দেয় ও কালকে আসছে। আর তারপরে রোয়েন রুহিকে খুঁজতে লাগলো। আর একটা জায়গায় এসে ও থেমে পড়লো। সামনে সোফায় বসে রুহি জুস খাচ্ছিল। ওকে দেখে রোয়েন যেন চোখ ফেরাতে পারলো না। রুহি কালো কালার একটা শাড়ি, সাথে ম্যাচিং করা অর্নামেন্টস, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে কাজল। যা লাগতেছে না! রোয়েন তো চোখে ফেরাতে পারতেছিল না। আহা, ওর কি দোষ? আমি থাকলে তো সারাক্ষণ আমি চেয়ে থাকতাম। রুহি জুস অর্ধেক খেয়েই রেখে ওয়াশরুমে চলে গেল। আর তখনই রোয়েন দৌড়ে গিয়ে ওর অর্ধেক রাখা জুসটুকু খেয়ে নিল। তখনই ওর যেন মাথায় রুহির নেশা চেপে ধরলো। ওর ঠোঁট, মনে যেন অন্য কিছু চায়। তাই সে আস্তে করে ওয়াশরুমের পাশে বারান্দায় গিয়ে অপেক্ষা করতে লাগলো। আর রুহির বের হওয়ার সাথে সাথে ওকে অন্ধকার রুমে নিয়ে গেল। আর রুহি চিৎকার দিবে যে তার কোনো উপায় ছিল না, কারণ রোয়েন ওর মুখ চেপে ধরেছিল যাতে ও চিৎকার না দিতে পারে। এর মধ্যে রুহি খুব জোরে রোয়েনের হাতে কামড় দিয়ে বসলো। আর রোয়েন কামড় খেয়ে সাথে সাথে ওর হাত রুহির মুখ দিয়ে সরে ফেললো আর বলতে লাগলো, তোমার মাথা খারাপ হয়ে গেছে, কামড় দিলে কেন? কে তুমি? আর আমাকে এখানে জোর করে নিয়ে এলে কেন? হ্যাঁ বিউটিফুল, আমি রোয়েন। খুব জোরে ওকে ধাক্কা মেরে বলতে লাগলো, ডোন্ট ক্রস ইউর লিমিট রোয়েন, আই অ্যাম ইউর ম্যাম, সো রেসপেক্ট মি। এই বলে ও যেতে ধরলে রোয়েন ওকে ধরে কিস করে বসলো। রুহি একটু বেশি জোরে ধাক্কা মেরেছিল, যার কারণে ও নিজেরা কন্ট্রোল না করতে পেরে আর দেখে ওকে আঘাত দিয়ে ও চলে যাচ্ছে, তাই ও সরাসরি কিস করে ফেললো। টানা 5 মিনিট ধরে কিস করে চলছে। আর এদিকে রুহি ছোটার জন্য ওকে কিল ঘুষি সব দিয়ে যাচ্ছে, আর ধাক্কা তো দিচ্ছে, কিন্তু চুল পরিমাণ ও সরাতে পারলো না। আরে বোন, সরাবি কেমনে? প্রতিদিন জিম করে 6 প্যাক, ওলা বডি এত সোজা নাকি সরানো? আরে আরে ভাই স্যার, মাইয়াটারে কি মাইরা ফেলাবি নাকি? হঠাৎ রুহির চোখে পানি, রুহির গাল বেয়ে রোয়েনের হাতে গিয়ে পড়লো। রোয়েন রুহিকে ছেড়ে দিল, আর তার সাথে সাথে রোয়েনের গালে খুব জোরে 2টা থাপ্পড় লাগিয়ে দিল। আর কান্না করতে করতে ওখান থেকে চলে গেল। রোয়েন যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিল। নীরবে চোখের কোনা দিয়ে অশ্রু পড়তে লাগলো। রোয়েন ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা বের হয়ে চলে এলো। সোজা গাড়ি নিয়ে নদীর পাড়ে এসে বসে একাধারে একটার পর একটা সিগারেট খেয়ে চলেছে, আর চোখ দিয়ে অশ্রু তো পড়তেই আছে, আর কোনো থামাথামি নেই। রোয়েনের রাগে পুরো গা জ্বলছে। আর এদিকে রোয়েনের বন্ধু, ওর বাবা মা একের পর এক কল দিয়ে যাচ্ছে। অবশেষে মার কল রিসিভ করলো, আর ওর মা বলতে লাগলো, ও এখন কোথায়? বাসায় কেন আসছে না? একটু পর আসছে বলেই কলটা কেটে দিল রোয়েন। আর কল কাটার সাথে সাথেই ওর বন্ধু জীবনের কল আসলো, যার বোনের বিয়ে থেকে ও না বলে চলে আসলো। রয়েন, কোথায় তুই? এসেই হঠাৎ করে কোথায় চলে গেলি? আর আসবি না? না, আমি এখন আর আসবো না, অন্য একদিন আসবো। হঠাৎ একটা কাজ পড়ে গেল, তাই আমার চলা আসা লাগলো। সরি রে দোস্ত। আচ্ছা, ব্যাপার, বাই। ওকে, বাই। তারপর রোয়েন গাড়ি নিয়ে বাসার দিকে রওনা ধরলো। আর এদিকে রুহিও বিয়ের বাড়ির অনুষ্ঠান শেষ করে বাসার দিকে রওনা হলো।
কিন্তু বিপত্তি বাজলো মধ্য রাস্তায়। রুহির গাড়িটা নষ্ট হয়ে গেল, আর ওর সাথে কোনো ড্রাইভার আসেনি, আর আশেপাশে কোনো গ্যারেজও নেই যে গাড়ি ঠিক করে দিবে, আর ফোনেও চার্জ নেই যে বাসার ড্রাইভারকে কল দিয়ে জানাবে ওকে নিয়ে আসতে। ও বুঝতে পারছে না ও এখন কি করবে। এর মাঝে কতগুলো মাতাল ওখান দিয়ে যাচ্ছিল, আর রুহিকে রাস্তায় একা পেয়ে ইজ্জত নেওয়ার জন্য যে ওর পিছে ধাওয়া করলো, আর রুহি দৌড়াতে লাগলো, হেল্প হেল্প বলে চিৎকার করতে লাগলো। এর মাঝে রোয়েন ওখান দিয়ে যাচ্ছিল, আর রুহির গলা শুনে সাথে সাথে ওখানে থেমে গেল, আর ওই মাতালদের পিছু নেওয়া শুরু করলো। রোয়েন ওদের কাছে যাওয়ার আগে দেখলো মাতালদের মধ্যে একজন রাস্তায় মার খেয়ে গড়াগড়ি খাচ্ছে। আরো সামনে তাকিয়ে দেখে রুহি আর একজন বাহুডোরে আবদ্ধ, আরো তা দেখে থেমে গেল। আর মাতালদের মাঝখান দিয়ে একজন বলতে লাগলো, ওই আমাদের জিনিস আমাদের ফেরত দিয়ে দে, আর এখান থেকে বাঁচতে চাইলে চলে যা মেয়েটাকে দিয়ে। তখন ছেলেটি বলতে লাগলো, আচ্ছা তাই পারলে ওর গায়ে হাত দিয়ে দেখ, তাহলে তোদের অবস্থা আমি কি করি তাও দেখ। ওই মার শালাকে, আজ ওকে মেরে তারপর ওই মেয়েটির সাথে সারা রাত ফুর্তি করব। ছেলেটি হালকা একটা মুচকি হাসি দিয়ে এগিয়ে গেল, আর ওদের এক একটাকে খুব নির্মম ভাবে মারা শুরু করলো। ওদের সবাইকে মারতে মারতে আধা মরা করে ফেলেছে, আর তা দেখে রুহি অনেকটা ভয় পেয়ে যায়, কারণ ওকে এত রাখতে এর আগে কখনো দেখেনি। আর ছেলেটিকে গিয়ে থামাতে লাগলো, কিন্তু ও থামছেই না, মারার কাজ করতেই রয়েছে। আর কোনো উপায় না পেয়ে রুহি ওর কসম দিয়ে ওকে থামিয়ে দেয়। ছেলেটির আগে ফুসতে ফুসতে একবার রুহির দিকে, আরেকবার এই মাতাল ছেলেগুলোর দিকে তাকায়, আর তারপর মাতালগুলোর উদ্দেশ্য বলতে থাকে, আজ রুহির জন্য তোরা বেঁচে গেলি, না হলে তোদের আজ মেরেই ফেলতাম। এর মধ্যে রুহি অনেক ক্লান্ত, আর এত সব ঝামেলার জন্য ও অজ্ঞান হয়ে যায়। ছেলেটিকে ওকে ধরে ফেলে, আর তারপর ওকে ধরে নিয়ে গাড়িতে করে চলে যায়। আর এদিকে রোয়েন ওদের আর ওই ছেলেটির এসব দেখে অবাক হয়ে যায়, আর পরক্ষণেই ওর মাতালগুলো রুহির সাথে যে খারাপ আচরণ করেছিল এর জন্য ওদের ওইখানেই রিভলভারটা বের করে ওই জায়গায় মেরে ফেলে দিল। আর কাকে যেন ফোন করে বলল ওই ছেলেগুলোকে সব খোঁজ খবর নেওয়ার জন্য, আর রুহির সাথে ওর সম্পর্ক কি তা জানার জন্য, আর লাশগুলো যাতে ওই জায়গায় থেকে সরিয়ে ফেলে। তারপর গাড়ি নিয়ে ওখান থেকে সোজা বাসা চলে গেল। রোয়েন ওই জায়গা থেকে চলে গেল, আর রুহিকে বাসায় এনে ওর বেডরুমে শোয়ানো হলো। কিন্তু রুহির জ্ঞান না ফেরাই ওই ছেলেটি ডাক্তারকে বাসায় আসতে বলল। আর রুহির মা বাবা রুহির এই জ্ঞান না থাকার জন্য নানান ধরনের প্রশ্ন করতে থাকে ওই ছেলেটিকে। বাবা, আমার কি হয়েছে? ওর অজ্ঞান কেন? বলছি। তা বাবা, আমার মেয়েটার কিছু হয়নি তো? না আন্টি, আমি থাকতে ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। এর মধ্যেই ডাক্তার আসলো, আর রুহিকে দেখে বলল ভয়ের কোনো কারণ নেই, খানিকটা ভয় পেয়েছে তাই অজ্ঞান হয়ে গেছে, কাল সকালের মধ্যেই ঠিক হয়ে যাবে। ওকে ডাক্তার। ডাক্তার তারপর ছেলেটিকে রুহির মা বলতে লাগলো। রুহির মা বলল, আমি তোমাদের রুম দেখে দিচ্ছি, ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। না আন্টি, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, এখন খাবো না, এখন ফ্রেশ হয়ে ঘুম দিব একটু। আচ্ছা বাবা। অতঃপর সবাই নিজ নিজ রুমে এসে ঘুম দিল। আর অন্যদিকে রোয়েন বাসায় এসে বাসায় ঢুকতে ওর মা ওকে খাওয়ার জন্য ডাকলো, কিন্তু ও বলল খাবে না। ওর মার দিকে না তাকিয়ে ওর মা ওর দিকে খেয়াল করে দেখলো ওর চোখ পুরো লাল, যেন এখনই চোখ দিয়ে আগুন বের হবে। ওর মা ওকে আর কিছু বলল না। আর রোয়েন সোজা ওর রুমে গিয়ে দরজা আটকে গিটারটা নিয়ে বারান্দায় এসে গান ধরল। তুমি আর তো কারো নয়, শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না। রুহির মা তারপর ওর বেডে গিয়ে শুয়ে পড়ল। ক্লান্ত থাকার কারণে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ে আগামীকাল নেক্সট ডে। রুহির খুব সকালে ঘুম ভেঙে গেল, আর ওর বাসায় ওর বিছানায় আসলে কিভাবে ভাবতে লাগলো। আর এর মধ্যেই ওর মনে পড়ে গেল কালকে রাতের সব কথা। আর তারপর উঠে ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে গেল। আর ওয়াশরুম থেকে বের হতেই ওর দরজায় নক করলো। ও গিয়ে দরজা খুলে দিতেই দেখে নীল দাঁড়িয়ে আছে, মানে ওই ছেলেটি। ও গিয়ে ওকে জড়িয়ে ধরলো। আরে আস্তে আস্তে, কপি পড়ে যাবে তো। ও আস্তে করে ওকে ছেড়ে দিল, খানিকটা লজ্জা পেয়ে। তারপর নীলকে ধন্যবাদ দিল কালকে ওকে বাঁচানোর জন্য। রুহি, আরে আমার জায়গা অনেকে হলেও আমি যে কাজটি করছি তা অনেকেও করতো, তা ভিতরে আসতে বলবে না নাকি রুমের বাইরেই দাঁড়াই থাকবো?
ও হ্যাঁ, আসো ভিতরে। এ নাও তোমার কফি। ধন্যবাদ। তা হঠাৎ আমেরিকা দিয়া চলে আসলা যে, আর আমাকে একবারও বললা না কেন বলো তো? আরে আমি তো বলছিলাম তোমার সারপ্রাইজ দিব, কিন্তু আমি তো নিজেও এসে সারপ্রাইজ হয়ে গেছি, আর তারপর তুমি অজ্ঞান। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আসলে কালকে গাড়িটা খারাপ হওয়ার জন্য সব গন্ডগোল হয়ে গেল। আচ্ছা থাক, বাদ দাও। তা কোথায় যাবে নাকি এখন? ভার্সিটি যাব। কেন? আসলে তোমাকে বলাই হয় নাই, আমি একটা ভার্সিটির টিচার হিসেবে জয়েন করেছি, আর কয়েকদিন হলো ছুটি নিয়ে বাসায় আছি, তাই আজ যেতে হবে। ও আচ্ছা, তাহলে ভার্সিটি ক্লাস শেষ হবে কয়টায় তাই বলো, আমি চলে আসবো, তারপর দুজনে মিলে খুব ঘুরবো। ওকে? ওকে, এই সময় চলে আসবা। ওকে? আচ্ছা, বাই। ওকে, বাই। তারপর রুহি গাড়ি নিয়ে ভার্সিটির জন্য বের হয়ে গেল, আর এদিকে রোহিনের ঘুম ভাঙলো। ও উঠে ফ্রেশ হয়ে বাসা থেকে বের হয়ে গেল। গাড়ি ড্রাইভ করতে করতে রুহির কথা ভাবতে ভাবতে ক্যাম্পাসে চলে আসলো। আর এদিকে গাড়ি পার্ক করে বের হতে ওর বন্ধুদের ডাকে ওদের আড্ডা চলে আসলো। আর এসে বসতে ওর বন্ধুরা বলতে লাগলো, রয়েন, খবর কি তোর? তোর তো আজকাল কোনো খবরই নেই। থাকো কোথায় মামু? আরে বেটা, বুঝিস না বন্ধু আমাদের প্রেমে পড়েছে, তাও আবার কার জানিস? না, বল কার। বলবো? আমাদের সুন্দরী ম্যাডামের। হ্যাঁ, আর ইহাই সত্য। তবে রে বলে দৌড় দিল ওর বন্ধুর পিছনে রোয়েন। আর দৌড়তে রোয়েন গিয়ে ধাক্কা খেলো একটা মেয়ের সাথে, আর সাথে সাথেই মেয়েটি পড়ে যেতে নিলে রোয়েন ধরে ফেলে। আর মেয়েটি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। মেয়েটিকে বলে, এই না, আপনি ঠিক আছেন? হ্যালো। ও হ্যাঁ, ধন্যবাদ। আই এম রিয়েলি সরি, আসলে আমি খেয়াল করিনি। না, সমস্যা নেই। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? আমি রোয়েন, আপনি? আমি নীলা। আচ্ছা ভাই, আপনার সাথে পরে কথা হবে। এই বলে রোয়েন ওখান থেকে চলে আসে, কারণ ও মেয়েটির সাথে কথা বলার সময় খেয়াল করলো রুহি উপর দিয়ে যাচ্ছে, তাই সময় নষ্ট না করে চলে গেল। রোয়েন রুহির কাছে গিয়েই ওকে ওর নাম ধরে ডাক দিল। এটা শুনে রুহি রোয়েনের দিকে রাগী চোখে তাকালো, আর তারপর রোয়েন নিজেকে সামলে বলতে লাগলো, সরি ম্যাম, কিছু কথা ছিল। বলো। এখানে না, একটু সাইডে গিয়ে কথা বলতে চাইছিলাম। রুহি বিরক্ত করে একটা ভাব নিয়ে বলতে লাগলো, আচ্ছা চলো। রোয়েন রুহির সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আসলে ম্যাম, আমি ওইসব দিনের জন্য সরি, আমাকে প্লিজ মাফ করে দিবেন। রুহি কিছু একটা ভেবে বলে, আচ্ছা ঠিক আছে, যাও যাও, মাফ করে দিলাম। থ্যাংক ইউ ম্যাম। রুহি ওর দিকে তাকাতেই ও হাত ছড়িয়ে নিল আর বলতে লাগলো, সরি ম্যাম। যাও, ক্লাসে যাও। রয়েন ওখান থেকে চলে আসতেই ওর বন্ধু বলতে লাগে, কি মামা, কেমন প্রেম চলতেছে? দূর, এখন পর্যন্ত তো প্রপোজও করলাম না। আগে থেকে প্রপোজ কর, না হলে পাখি অন্যজনকে কিন্তু হাত দিতে পারে। বলেই ক্লাসে চলে গিয়ে বসলো। আর তার সাথে সাথে স্যার ওর পিছে পিছে ক্লাসে ঢুকে পড়লো। ও মনোযোগ সহকারে স্যারের কথা শুনছিল, কিন্তু ওর দিকে কেউ তাকিয়ে রয়েছে তা ও খেয়ালই করেনি। এমএ, তুমি দাঁড়াও। স্যার পিছনে কাকে যেন উদ্দেশ্য করে বলল। এর মধ্যেই সবাই পিছনে তাকিয়ে, সে শুধু আমি বাদে। এই মেয়ে, কি হলো? এখন দাঁড়াও না কেন? কেউ দাঁড়ায়নি এখনো, তাই এবার স্যার একটু চিৎকার দিয়ে বলল, এই মেয়ে। জি 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 স্যার, আমাকে কিছু বলছেন? তোমার মনোযোগ কোথায়? দেখছি কতক্ষণ ধরে দরজার দিকে তাকিয়ে আসো, আর আমি কতবার ডাক দিলাম, একটা কথা ওর অ্যান্সার দিলা না। বলো তোমার নাম কি? সরি স্যার, আর আমার নাম নীলা, নতুন ভর্তি হয়েছি। আজকের মতো মাফ করে দিলাম, পরে যেন আর এমন না হয়। ওকে স্যার। এই বলে বসে গেল। আর এদিকে রোয়েন ওর বন্ধুকে বলতে লাগলো, আরে এটা না সকালে মেয়েটা যার সাথে তুই ধাক্কা খেয়েছিস। তা দেখ, মেয়েটা কিন্তু দেখতে সুন্দর, চাইলে প্রেম করতে পারিস। কিন্তু দূর, বাদ দে তো, তুই ভালো করে জানিস আমি শুধু রুহিকেই ভালোবাসি। বুঝেছি। বুঝলে, চুপ থাকো। অতপর স্যার চলে যাওয়ার পর রুহি ক্লাস নিতে আসে, আর রোয়েন সে তো তার মায়াবতীর দিকে একভাবে তাকিয়ে আছে, যেন কতদিন ধরে দেখেনি। ঠিক সেইভাবে রুহি ওদের ক্লাস নিতে নিতে অনেকবার ওর দিকে খেয়াল করলো, কিন্তু কিছু বলল না ও। আর এদিকে নীলাও খেয়াল করলো রোয়েন ম্যাডামের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর ম্যাডাম ওর দিকে বারবার চাইছে। ওর সহ্য হচ্ছিল না, কারণ ও যে রোয়েনকে ভালোবেসে ফেলেছে। তাই অপেক্ষা করতে লাগলো কখন এই ক্লাসটা শেষ হবে, আর তারপর ওকে ওর মনের কথা জানাবে। অবশেষে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ম্যাডাম অর্থাৎ রুহি বের হয়ে গেল, আর তারপরই সব স্টুডেন্ট বের হতে লাগলো। তাই রোয়েন আর রুহির সাথে সাথে বের হতে পারলো না। আর পিছের দিক দিয়ে রোয়েনকে নীলা ডাক দিল, আর পেছনে তাকিয়ে
আবার সামনে চলে গেল, কারণ ওর একটাই এখন কাজ রুহির সাথে কথা বলা। আর এদিকে নীলা রোহিণীর পিছনে নিল যে আজ ওকে প্রপোজ করবে। রোহিণ বের হতে দেখলো সামনে সেদিন রাতের ওই ছেলেটা দাঁড়ানো, মানে নীল দাঁড়ানো। আর ওকে দেখে রোহিণ রেগে গেল। তাই রুহি যেই যাওয়া ধরলো ওদিকে, তখনই রোহিণ রুহিকে ডাক দিল। রুহি ফিরে ওর দিকে তাকানোর সাথে সাথেই ওর কাছে গিয়ে বলতে লাগলো, এই ছেলেটা কে? তোমার তাতে কোনো দরকার নেই। দরকার আছে, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি বাসি না। আর আমাদের মাঝে বয়সের অনেক গ্যাপ। আর তুমি আমার ছোট, প্লাস আমার ছাত্র। দেখো। কথা বলা শেষ না হতেই নীলা রুহির কাছে চলে আসলো আর বলতে লাগলো, রুহি, কোনো সমস্যা? না, চলো। ওকে চলো। নীলের কাছে রুহি আর রোহিণের ব্যাপারটা ঠিক সইদার মনে হলো না, তাই ও ভাবছে আজকেও রুহিকে ভালোবাসার কথা জানাবে। আর রোহিণ যে জায়গা দাঁড়ানো ছিল ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে রইল, আর সাথে সাথে ফোন দিয়ে ওর পিছু নিতে বলেছে ওর একজন লোককে। কল কেটে দিয়ে পিছনে ফিরে দেখে সব স্টুডেন্ট একসাথে আছে, নীলা ওদের সামনে। রোহিণ সবাইকে এক সাইডে দিয়ে যাওয়া ধরলে নীলা ওকে ডাক দেয় একটু জোরেই। রোহিণ পিছনে ফিরে বলে, আমার কিছু কি বলবে? কিছু বলার ছিল। ওকে, বলুন। সাথে সাথে নীলা মাটিতে বসে প্রপোজ করে ফেললো রোহিণকে। আর সাথে সাথে চারদিক দিয়ে বলতে লাগলো, সে ইয়েস, সে ইয়েস, সে ইয়েস। রোহিণ ওকে বলল, সরি, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন পারবে না? আমি কি দেখতে খারাপ? না আমার ভেতরে কিছু কমি আছে যে আমাকে ভালোবাসতে পারবে না? বলো রোয়ান, বলো। আমি আপনাকে ভালোবাসতে পারবো না, বুঝতে পারছেন? আর আপনার সবকিছুই ঠিক আছে, কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি, যাকে নিজের জীবন ভাবি, তাই আমি সরি। এই বলে ওখান থেকে যাওয়া ধরলে নীলা ওকে জড়িয়ে ধরে বলতে থাকে, না, তুমি শুধু আমার, অন্য কারো না। রোহিণ ওকে নিজের থেকে না সরাতে পেরে ওকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। রেগে গিয়ে থাপ্পড় মেরে দেয় আর বলতে থাকে, আমার আশেপাশেও আসার চেষ্টা করবেন না। এই বলেও চলে আসে। আর নীলা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। আর এদিকে রুহিকে নিয়ে নীল নানান জায়গায় ঘুরতে থাকে। আর ঘুরতে ঘুরতে কখন যে রাত হয়ে গিয়েছে তার রুহি খেয়ালই করবে। যখন খেয়াল করলো তখন নীলকে রুহি বলতে লাগলো, চলো নীল, এখন বাসায় যাই, আমার আর ভালো লাগতেছে না। হ্যাঁ যাব, আগে একটা জায়গায় যাব, তোমাকে কিছু দেখানোর ও বলার আছে। আচ্ছা। আর এদিকে রোহিণের ইনফর্মার রোহিণকে প্রতি মুহূর্তে সব খবর বলতে থাকে। আর রোহিণকে ওর ইনফর্মার সব খবর বলার পর দেরি না করে সোজা ওই জায়গায় চলে যায়। আর এদিকে রুহিকে নিয়ে নীল একটা বড় রেস্টুরেন্টের সামনে গিয়ে থামে আর বলতে থাকে, আমি ভিতর দিয়ে একটু আসছি, তুমি একটু ওয়েট করো। ওকে। যেই নীল ভিতরে যায় তখনই রোহিণ এসে ওখান থেকে নিয়ে যায় অজ্ঞান করে, কারণ জানে রুহি এমনিতেই সোজা কথায় ওর সাথে যাবে না। তাই ওর বাধ্য হয়ে এই কাজটি করা লাগলো। আর নীল সে ভিতরে সব আয়োজন করে রেখেছিল, ও ভিতরে এটাই দেখতে গিয়েছিল যে সবকিছু ঠিক আছে কিনা। আর যখন রুহিকে নিতে আসবে তখনই ও দেখে রুহি নেই। সে পাগলের মতো খুঁজতে লাগলো। অবশ্যই ওকে না পেয়ে পুলিশকে ইনফরমেশন করতে বাধ্য হয়। আর অন্যদিকে রোহিণ ওকে নিয়ে সোজা কুয়াকাটা চলে আসে। আর তারপরে ওকে নিয়ে একটা রুম বুক করে ভিতরে নিয়ে যায়। আর পরে রুমে গিয়ে ওকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। আর তার সাথে সাথে জ্ঞান ফিরে আসে। আর রোহিণ ওকে এক রুমে দেখে চিৎকার করে বলে ওঠে, আমি কোথায় আছি? আর তুমি আমাকে কেন অজ্ঞান করে নিয়ে এসেছো এখানে? বলো। কেন, আমার সাথে কথা বললে দোষ, দেখা করলে ক্ষতি? আর যখন তোমাকে নিয়ে ঘুরে বেড়াই তখন তো খুব মজা পাও, তাই না? আর আমি ভালোবাসার কথা বললেই দোষ। কেন, আমাকে কি ভালোবাসা যায় না? আমার কোনো দিক দিয়ে কোনো কিছু কম আছে নাকি? 20-এর 1 নম্বর বিজনেসম্যানের ছেলে আমি, আর আমার জন্য সব মেয়েই পাগল। আর আমি শুধু তোমার জন্য পাগল। এই রোহিণ আহমেদ আজ পর্যন্ত কাউকে ভালোবাসেনি, শুধু তোমাকে ছাড়া। তোমায় পাগলের মতো ভালোবাসি। আর তুমি তো আমায় ভালোবাসছই, উল্টা ওই ছেলেটার সাথে ঘুরে বেড়াচ্ছ। জেনে রাখো, তুমি শুধু আমার, আর কারো না। রুহি চৌধুরী শুধু এই রোহিণ আহমেদের, আর কারো নয়, আর কারো নয়। আর বলতে থাকে, তোমাকে আমি কোনো দিনও ভালোবাসবো না। আর তুমি আমার শুধু ছাত্র, এর বেশি কিছুই নয়। আমি তোমায় কখনো ভালোবাসবো না। আর শুনে রাখো, ওই ছেলেটাকে আমি ভালোবাসি, আর ওর নাম নীল, যে আমার ভালোবাসা। আমি ওকে শুধু ভালোবাসি। আর সরো, আমি বাসায় যাব। রুহি ওকে মিথ্যা বলতে লাগলো, কারণ ও চায় না যাতে ওরা রোহিণের মাঝে কোন সম্পর্ক গড়ে উঠুক। আর ওই জন্য ওকে ভুলে যায়। কিন্তু না, রোহিণ এখন এর চাইতে আরো বেশি রেগে গিয়েছে। আর রাগের মাথায় ওর এমন কিছু করে ফেলবে তা ওকে এখনো ভাবতে পারেনি। রোহিণ সোজা গিয়ে ওর শাড়ির এক টানে রুহি খুলে ফেলে। আর এই কাজ দেখে রুহি ওকে সজোরে একটা থাপ্পড়ে মেরে বসে।
এতে করে রোয়েন আরো রেগে যায়। আর রোয়েন রেগে গেলে ওর কোনো কিছুতে হুঁশ থাকে না, ওর মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয় তখন, যাকে এক কথা বলে মানুষ নামে পশু। রোয়েন ওর কাছে গিয়ে ওর সব জামা খুলে ফেলে। আর রুহি ওর ইজ্জত বাঁচাতে বারবার রোয়েনের কাছে বলতে থাকে, প্লিজ আমার এই ক্ষতি করো না, আমি তোমার কাছে আমার ইজ্জত ভিক্ষা চাইছি, আমার এই সর্বনাশ তুমি করো না প্লিজ। রুহি কান্না করতে করতে বলতে থাকলো, কিন্তু রোয়েন ওর কোনো কথা শুনলো না, ওর উপর ঝাঁপিয়ে পড়লো আর সতীত্ব ওর কাছ থেকে সব কেড়ে নিল। আর রুহি কাঁদতে কাঁদতে এক সময় নিজের সতীত্ব রোয়েনের কাছে সঁপে দিল। রুহিকে মধ্যরাতের দিকে রোয়েন ছেড়ে দিল। আর এদিকে রুহি কাঁদতে কাঁদতে ভাবতে লাগলো, রোয়েন আজ ওর সাথে কি করলো, ওর সবকিছু কেড়ে নিল, ওকে ধর্ষণ করলো। হ্যাঁ, রোয়েন ওকে অবৈধভাবে ধর্ষণ করলো। আর একটা সময় ও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। খুব সকালে রোয়েনের ঘুম ভাঙলো আর ও চোখ খুলে দেখতে পেল রুহি খুব শক্ত করে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আসে। আর রুহি বাচ্চাদের মধ্যে ঘুমিয়ে আসে। আর রুহির দিকে ও তাকিয়ে দেখলো ওর গায়ে একটু কাপড়ও নেই। রোয়েনের কালকে রাতের কথা মনে পড়তে নিজেকে নিজে দোষারোপ করা শুরু করলো। কি করে ও পারলো ও ভালোবাসা মানুষকে কষ্ট দিতে, কি করে ও তাকে দর্শন করলো, নিজেকে নিজে বলতে লাগলো, সি আমি মানুষ না, আমি জানোয়ার। ওকে, আমার ভালোবাসার মানুষকে শেষ পর্যন্ত দর্শন করলাম। রোয়েন একটু নড়েচড়ে উঠতে রুহির ঘুম ভেঙে গেল। আর ও উঠেই রোয়েনকে বলতে লাগলো, সারা রাত আমার ইজ্জত নিয়ে স্বাদ মেটেনি, তাহলে এখন আবার নিজের স্বাদ মেটাও? আমায় নাকি ভালোবাসো? এই তোমার ভালোবাসার নমুনা? ছি, আমার ভাবতে ঘৃণা লাগছে। তুমি এমন নিজ একটা মানুষ। রোয়েন কিছু বলছে না, শুধু শুনে গেল, কারণ রুহির প্রত্যেকটা কথা গুলো সত্যি ছিল। আজ ওর রাগের কারণে ওর ভালোবাসার ইজ্জত নষ্ট করে ফেললো। না, এখন আর দেরি করা যাবে না, আজই আমি ওকে বিয়ে করবো। ও রুহিকে নিজ হাতে রেডি করিয়ে দেয়, কিন্তু রুহি কিছুতেই রোয়েনের কথা শুনছিল না, তাই ধমক দিয়ে ওকে রেডি করিয়ে দিল। আর রোয়েন ও রেডি হয়ে বের হলো। এর মূল উদ্দেশ্য আজই রুহিকে বিয়ে করবে। আর রুহি গাড়িতে বসে একটা কথাও বলেনি। রোয়েন গাড়ি নিয়ে ড্রাইভ করতে করতে কাকে যেন ফোন দিয়ে সব রেডি করে রাখতে বলল। ওরা এসে গেছে কাজী অফিস সামনে। আর রোয়েন নেমেই রুহিকে কাজী অফিসের ভিতরে নিয়ে গেল, কিন্তু রুহি কিছুতেই ভেতরে যাইতে চাইছিল না। তবু রোয়েনের জন্য বাধ্য হয়ে ভিতরে ঢুকলো আর বলতে লাগলো, এখানে কেন নিয়ে এসেছো? চুপ, একটা কথাও বলবে না, শুধু আমার সাথে সাথে আসো। রুহি রোয়েনের পিছনে পিছনে ভিতরে ঢুকলো আর দেখলো রোয়েনে কিছু বন্ধু দাঁড়ানো। আর রোয়েন কাজীকে বলতে লাগলো বিয়ে করাতে। রুহি তখনই দেখে ওর পাশে ফল কাটা ছুরি, যা একটু আগে কাজী সাহেব ফল কেটে খেয়ে সরাতে ভুলে গিয়েছিল। আর সেটাই রুহি হাতের কাছে পেয়ে রোয়েনকে হুমকি দিল, যদি ওকে বিয়ে করতে চায় তাহলে ও নিজের জীবন শেষ করে দিবে। রোয়েন রুহিকে তখন বলতে থাকে, রুহি, এই কাজ ভুলেও করো না, কারণ যদি এই কাজ করো তাহলে তোমার মা বাবার ক্ষতির জন্য তুমি দায়ী হবে। মানে খুব সহজ, যদি আমাকে না বিয়ে করো তাহলে তোমার মা বাবাকে আমার লোকেরা মেরে দিবে। রুহি ভয়ে হাতের চাকু নিচে ফেলে দিয়ে বলতে থাকে, প্লিজ ওদের কিছু করো না, আমি তোমার সব কথাই রাজি। এই তো ভালো মেয়ে, কাজী সাহেব বিয়ে পড়ান। অতঃপর ওদের বিয়ে হয়ে গেল। আর ওরা বের হতেই ওদের সামনে এলো। বিয়ে শেষ হতে কাজী অফিস থেকে রোয়েন রুহির হাত ধরে বের হলো। ওরা বের হতে ওদের সামনে পুলিশের কয়েকটা গাড়ি। আর রোয়েন একটু চমকায়নি, বরং ডেভিল হাসি দিয়ে রুহির কাছে মুখটা নিয়ে বলল, রুহি, তোমার বাবা মা কিন্তু এখনো আমার কাছে, তাই যা বলার বুঝে শুনে বলো, ঠিক আছে? চুপ। এর মধ্যেই পুলিশ বন্দুকে ধরে ওদের সামনে আসলে রোয়েন বলল, পুলিশ অফিসার, এনিথিং রং? আপনাদের সবার আমাদের সাথে থানায় যেতে হবে। কিন্তু কেন? আমাদের অপরাধ। আর এর থেকে বড় কথা, আপনি আমার চিনেন। আপনাকে আমার চেনার কোনো প্রয়োজন নেই। আর আপনাদের এই কারণে নিয়ে যাইতে চাইছি যে আপনারা রুহি ম্যাডামকে অপহরণ করেছেন এবং এটা আমাদের বলা হয়েছে। হোয়াট? আপনার মাথা ঠিক আছে? আমি বা আমরা রুহিকে অপহরণ করব কেন? ইভেন ও আমার এখন ওয়াইফ। আর বিশ্বাস না হলে রুহিকেই আজ করে দেখুন। ম্যাডাম, আপনি বলুন। কিছুক্ষণ চুপ থেকে রুহি বলতে লাগলো, জি রোয়েন আমার স্বামী, আর আমরা কিছুক্ষণ আগেই বিয়ে করেছি, আর তা নিজের ইচ্ছাতেই। তাহলে আপনি কাউকে কিছু না বলে উদাও হয়ে কেন গেছিলেন? আসলে আমার ইচ্ছে ছিল আমরা পালিয়ে বিয়ে করব, তাই কাউকে কিছু না বলে এখানে চলে আসি। ওকে, তা মিস্টার আপনি কে? আমি রোয়েন আহমেদ, রোহান আহমেদের একমাত্র ছেলে। আপনি বিজনেসম্যান রুহান আহমেদের ছেলে? হ্যাঁ। সরি স্যার, আমি বুঝতে পারিনি, ক্ষমা করে দিবেন। আচ্ছা স্যার, আমরা চলি তাহলে। আসুন। অতবার পুলিশ চলে যাওয়ার পর রোয়েন ওর বন্ধুদের থেকে বিদায় নিয়ে রুহিকে নিয়ে গাড়িতে বসলো।
ওরা আর এখানে এক মুহূর্ত থাকবে না, সোজা ঢাকা চলে যাবে। রোয়েন গাড়িতে বসে ড্রাইভ করতে করতে বলতে লাগলো, বাহ, মিসেস রোয়েন হবার পর তো আমার জন্য ভালোই মিথ্যে বলতে পারলে। ওটা তোমায় বাঁচাতে নয়, আমার মা বাবাকে বাঁচাতে। না হলে আমি নিজের হাতে তোমাকে মেরে দিতাম। তাও ভালো, অন্ততপক্ষে বলেছে তো। তা যেভাবেই বলো, আমি তাতেই খুশি। রুহি আর কিছু বলছে না, চুপ করে রইল আর মনে মনে বলতে লাগলো, তোকে আমি কখনোই মাফ করব না। অন্তত পক্ষে তোর মতো কোনো ধর্ষক কারো স্বামী হতে পারে না। তোকে আমি ঘৃণা করি, শুধুই ঘৃণা। যতই ঘৃণা করো আমাকে, ভালো ঠিকই আমায় বাসতে হবে তোমাকে। রুহি ওর কথা শুনে ওর দিকে তাকিয়ে আবার জানালার দিকে তাকালো, কিছুই বলল না। কিছুক্ষণ পর রোয়েন ড্রাইভ করার সময় খেয়াল করলো রুহি ঘুমিয়ে পড়েছে। ও ওকে নিজের কাছে এনে এক হাত দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে ড্রাইভ করার দিকে মন দিল। ওদের উদ্দেশ্য এখন যত দ্রুত সম্ভব ঢাকা পৌঁছানো। সকাল 10টা বাজে আনুমানিক। তখন রুহির ঘুম ভেঙে গেল, আর ও যা দেখলো তা দেখার জন্য রুহি প্রস্তুত ছিল না। রুহির ঘুম ভাঙার পর নিজেকে আবিষ্কার করলো একটা রুমে, কিন্তু এই রুমটা কার বা কাদের বাসায় আছে তাই ও বুঝতে পারলো না। রুহি বিছানার সামনে তাকাতে দেখলো ওর অনেকগুলো ছবি দেওয়ালে টাঙানো। ও উঠে ছবিগুলো দেখতে লাগলো, কিন্তু এই ছবিগুলো ও তুলেনি। তাহলে তুললো কে? আর তার পাশেই ও দেখতে পারলো রোয়েনের কয়েকটা ছবি। তারপরও বুঝতে পারলো এই কাজগুলো কার। এর মধ্যে দরজায় কে যেন নক করে রুমের ভিতরে ঢুকলো। ও তাকিয়ে দেখলো রোয়েন ভিতরে আসছে, আর এসে ওকে বলল, কি তোমার তাহলে ঘুম ভাঙলো? হুম আসো, ফ্রেশ হয়ে নিচে আসো। হুম কিন্তু আমার তোমার সাথে কিছু কথা ছিল। বলো। আমি তোমাকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসতে পারবো কিনা জানি না। তুমি আমার থেকে কোনোদিনও স্ত্রীর অধিকার পাবে না। আর যা সেদিন করেছো, তারপর তোমাকে আর ভালোবাসার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, তুমি কি চাও বলো, তাই হবে। আর সেদিনের জন্য পারলে আমায় মাফ করে দেও। আমি যা চাইবো তাই দিবি, তাই তো? দেব বলে। আমি ডিভোর্স চাই। দাও আমাকে ডিভোর্স, দাও। নাহলে আমি তোমায় ডিভোর্স দিব। রোয়েনের রুহির কথাগুলো খুবই খারাপ লাগলো, কিন্তু ও চায় না জোর করে ওকে ভালোবাসতে। ওর ভালোবাসা যদি সত্যি হয় তাহলে রুহি ওকে নিজেই ভালোবাসবে। ও যেভাবেই পারুক সেভাবেই রুহিকে নিজের করার চেষ্টা করবে। তাই ও রুহিকে বলতে লাগলো, ঠিক আছে, দেব, কিন্তু তার জন্য 6 মাস অপেক্ষা করতে হবে, না হলে ডিভোর্স দেওয়া যাবে। ঠিক আছে, আমি আমার বাসায় যেতে চাই। আর এই বাসা কার? আমি এখানে থাকবো না। তা যেতে পারবে, কিন্তু একবারের জন্য নয়, কারণ আমাদের ডিভোর্স দেওয়ার আগ পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। আর হ্যাঁ, তোমার মা বাবা আমাদের বাসায় কিছুদিনের মধ্যে আসবে। আর রেডি হয়ে নিচে আসো। আর হ্যাঁ, প্লিজ আমার মা বাবার সামনে একটু নর্মাল ব্যবহার করো, না হলে তাদের কষ্ট আর মান সম্মান নষ্ট হবে। আমার এই অনুরোধটা প্লিজ রাখো। ঠিক আছে। রুহি আর কিছু বলতে যাবে, এর মধ্যে দরজায় কে যেন নক করলো। রুহি তাই থেমে গেল, আর কিছু বললো না। রোয়েন গিয়ে দরজা খুলে দিল, দেখলো ওর মা আসছে। দরজা খুলে ও বলতে লাগলো, আরে মা, তুমি আসতে গেলে কেন? আমরাই তো নিচে আসতেছিলাম। তুই সর, একে তো মেয়েটাকে বিয়ে করলি না জানিয়ে, তার উপর আবার আমাকে জ্ঞান দিতে আসছিস। সর তো। হ্যাঁ, ছেলের বউকে পেয়েছো না, তাই এখন ছেলে পর হয়ে গেল। তাই হয়েছে। তারপর ভিতরে ঢুকে মা রুহির কাছে গেল। রুহি রোয়েনের মাকে পা ধরে সালাম করলো। ওর মা রুহিকে বলতে লাগলো, থাক মা, আমাকে পায়ে সালাম করতে হবে না। তুমি এখন থেকে আমার মেয়ে হয়ে মায়ের পা ধরে নাকি? আমার বুকে আসো। আন্টি। কি বললে তুমি? আন্টি একদম চলবে না, মা বলে ডাকো, ঠিক আছে? ঠিক আছে মা। এই তো আমার সোনা মেয়ে। এই রোয়েন, যা, তোর বাবা তোকে ডাকছে। যাচ্ছি। রোয়েন চলে যাওয়ার পর রোয়েনের মা রুহিকে বলতে লাগলো, মা, একটা সত্যি করে কথা বলবে? মা বলুন, কি জানতে চান? রোয়েন তোমাকে জোর করে বিয়ে করেছে, তাই না? না মা, আমার ইচ্ছাতেই আমরা বিয়ে করেছি। থাক মা, মিথ্যে বলো না। আমি সব জানি। রোয়েনের বন্ধু আমাকে সব বলেছে। তুমি ওর ভার্সিটির ম্যাডাম, তাই না? রুহি এবার কেঁদে দিল, কারণ এতক্ষণ পর মনে হলো ওর জীবনে মার সাথে ওর কথা বলছে। রোয়েনের মা রুহিকে নিজের কাছে নিয়ে বলতে লাগলো, থাক মা, কেঁদো না। জানো, আমার ছেলেটা না একদম একরোকা
চেপে গেল। ও গিয়ে রুহির কোমর জড়িয়ে ওর চুলের গন্ধ নিতে লাগলো। রুহি টের পেয়ে দেখলো রোয়েন ওর কোমর জড়িয়ে ওর চুলের গন্ধ নিতেছে। রোয়েনের প্রত্যেকটা স্পর্শ ওকে পাগল করে দিচ্ছে। যে রোয়েন ওকে ঘুরিয়ে কিস করতে যাবে অমনি রোয়েনকে ধাক্কা মেরে দূরে সরিয়ে চর মেরে দিল আর বলতে লাগলো, তোকে আমি আমাকে স্পর্শ করতে মানা করেছি না? বলেছি না আমাকে ডিভোর্স দিয়ে দিতে হবে? কোনো অধিকার দিব না আমি তোকে। তারপরও কেন বারবার আমার কাছে আসিস? একবার যদি আমার কাছে আসিস তাহলে আমি নিজের জান দিয়ে দিব। একবার তোর আমার ইজ্জত নিয়ে স্বাদ মেটেনি, ঠিক আছে নে এখন আবার মেঠা। রোয়েন কিছু না বলে ওর শাড়ির আঁচল উঠিয়ে দিয়ে, সরি, মাফ করে দিও, তোমায় বাবা নিচে যেতে বলেছে, আসো। এই বলে রোয়েন নিজের চোখে জলটা মুছে ফেলে যাতে রুহি না দেখে। রোয়েনকে আজ পর্যন্ত কেউ গায়ে হাত তুলেনি, আর রুহিকে যখন থেকে ভালোবাসার কথা বলছে সেই থেকেই ওর হাতে জ্বর খেয়ে আসছে। তারপর রোয়েনের পিছে পিছে রুহিও নিচে চলে গেল আর বাবার সাথে কথা বলে। রুহি তাদের দুজনকে পছন্দ হলো, শুধু রোয়েনকে ছাড়া। অতঃপর ওর খাবার টেবিলে চলে গেল। রুহি দেখলো ওর সব পছন্দের খাবার টেবিলে সাজানো। ও অবাক হচ্ছে এই ভেবে যে ওর পছন্দের খাবার রোয়েনের মা কিভাবে জানলো। তখনই রোয়েনের মা বলে উঠলো, কি অবাক হচ্ছ? এই ভাবছো বুঝি আমরা কিভাবে জানলাম তোমার পছন্দের সবকিছু, তাই তো? তাহলে শোনো, রোয়েন বলেছে সবকিছু কালকে। রুহি হালকা একটু লজ্জা পেল আর রোয়েনের দিকে চেয়ে এক পলক দেখলো রোয়েন সে খাবার নিয়ে লাড়িয়ে যাচ্ছে নিচের দিকে চেয়ে। রুহি ভাবতে লাগলো এই মানুষটার আর কত রূপ দেখা লাগবে, ও তাই ভেবে পাচ্ছে না। রোয়েনের মার ডাকে হুঁশ ফিরল ও আর সে বলতে লাগলো, খাও মা। সবাই নিজ নিজ রুমে চলে গেল আর রোয়েন সে চলে গেল ওর সাথে প্রিয় গিটারটা নিয়ে। আর এদিকে রুহি রুমে ঢুকে সবকিছু ঘুরে দেখতে লাগলো। এর মধ্যে গিটারের শব্দ অনুসরণ করে উপরে ছাদের দিকে যেতে লাগলো। রোয়েন এক কোণায় বসে নিজের মনে গিটারের সুর তুলছে আর গিটার কিছুক্ষণ পর পর টানছে আর তার শেষে গান ধরল, তেরে জানে কা গুম আনা মানে কা গুম। রোয়েন গান গিয়ে পাশে ফিরতে দেখে রুহি চোখ বুজে গান শুনতেছে। ও উঠে ওর পাশে গিয়ে দাঁড়িয়ে ওকে দেখতে থাকে। রুহি কোনো গানের আওয়াজ না পেয়ে পাশে ফিরে তাকাতে লজ্জা পায়, কারণ রোয়েন ওর দিকে একভাবে তাকিয়েছিল। আর ওর সাথে সাথেই ওখান থেকে দৌড়ে নিচে চলে যায়। আর রুহি এভাবে লজ্জা পেয়ে চলে যাওয়াতে রোয়েন মুচকি হেসে নিচে চলে আসে। এর মধ্যেই রুহির বাবা চলে আসে, কিন্তু নীল আসে না। আর রোয়েনের মা তাদের বসতে রুহি আর রোয়েনকে ডাকতে ওদের কাজের লোককে উপরে পাঠায়। রোয়েনের মা তাদের কাজের লোককে দিয়ে রোয়েন আর রুহিকে ডাকতে পাঠায়। তাদের কাজের লোক গিয়ে রোয়েনের রুমের সামনে নক করার সাথে সাথে রুহি দরজা খুলে দেয়। ভাবি, আপনাদের দুজনরে আন্টি নিচে আইতে কইছে। আচ্ছা তুমি যাও, আমরা আসছি। তারপর কাজের লোক ওখান থেকে চলে আসে আর রুহি এদিকে রোয়েনকে খুঁজতে লাগলো, কিন্তু ও তো রুমে নেই। তারপর ও মনে পড়লো রোয়েন তো ছাদে। ও সাথে সাথে ছাদে চলে গেল। ও দেখ রোয়েন পকেটে 2 হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আর পাশেই ওর পছন্দের গিটারটা রাখ। রুহি ভাবতে লাগলো ওকে ডিস্টার্ব করবে না, কিন্তু আবার মনে পড়লো মা তো ওকে যেতে বলেছে নিচে, তাই ও দেরি না করে ওকে ডাক দিল। কিন্তু রোয়েনের কোনো সারা শব্দ না পেয়ে আবার একটু জোরে ডাক দিল রুহি। তখন রোয়েন বলল, হ্যাঁ বলো, কিছু বলবে? মা আমাদের নিচে যেতে বলেছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আচ্ছা বলে রুহি নিচে চলে গেল। আর তারপর রোয়েন আর কিছুক্ষণ ছাদে থেকে নিচে চলে আসে আর রুহি নিচে নামতে দেখে ওর মা বাবা নিচে বসা। ওর মা বাবাকে দেখে সোজা উপর থেকে নিচে নেমে আসে। ওর মা বাবাকে জড়িয়ে ধরে, ওর মা বাবা রুহিকে জড়িয়ে ধরে। আর রুহি ওর মা বাবাকে জিজ্ঞেস করে তারা কেমন আছে। ওর বাবাই জবাব দেয়, যেমন দেখছিস তেমন আছি। তোকে ছাড়া কখনো ভালো ছিলাম নাকি আমরা, তুই বল? আর একবারও পালিয়ে বিয়ে করার আগে আমাদের ভাবলি না? আমার মান সম্মানের কথা ভাবলি না কেন মা? আমাদের বললেই তো পারতি, আমরাই তোদের বিয়ের সব আয়োজন করে ভালো মতো বিয়ে দিয়ে দিতাম। সরি বাবা, আমাকে মাফ করে দাও। আরে এই দেখো আমার পাগলি মাটা দেখি কাঁদছে। মা আমার, কাঁদিস না, তোর চোখের জল আমি সহ্য করতে পারি না। আর আমরা কি তোর উপর রাগ করে থাকতে পারি বল? তবু আচ্ছা মা, মাফ করে দিয়েছি, এবার তো খুশি? রুহি বাদে সবাই হেসে দিল। রুহির এমন ব্যবহার দেখে রুহি এতে অনেকটা লজ্জা পেল। অতঃপর রুহির বাবা রোয়েনের বাবাকে বলতে লাগলো, বিয়া সাহেব, তা ছেলে মেয়ে তো নিজেরাই বিয়েটা সেরে নিল, তা আমি ভাবছি কি আবার ওদের বিয়েটা খুব ভালোভাবে দিলে, আপনারা কি বলেন? জি, আমরাও তাই ভাবতেছি। আমরা আপনাদের প্রস্তাবে রাজি। আচ্ছা তাহলে ভালো একটা দিন থেকে
ওদের আবার বিয়ে হবে। আচ্ছা বেআইন সাহেবা, তার জামাই বাবাজি কোথায়? জি বেআইন, ওকে তো রুহির সাথে নিচে আসতে বললাম। রুহিমা, ও কোথায়? জি মা, ওকে তো ডেকে আসছিলাম আসার সময়। ও বলল ও আসছে, কিন্তু এখনো আসলো না কেন তাই বুঝতে পারলাম না। দাঁড়ান, আমি দেখে আসছি। যে বলে উঠতে যাবে সেই ওর সিঁড়ির দিকে তাকিয়ে রইল। ওর এভাবে তাকিয়ে থাকা দেখে বাকিরা সবাই ওর সিঁড়ির দিকে তাকায়, আর সবাই তাকিয়ে দেখলো রোয়েন ব্ল্যাক পাঞ্জাবি, ব্ল্যাক প্যান্ট, চুলগুলো সোজা করে দাঁড়ানো, আর ঠোঁটগুলো গোলাপি, জাস্ট দেখার মতো। রুহি যে রোয়েনের দিকে একভাবে তাকিয়ে আছে তা দেখে ওদের মা বাবা মুসকে মুসকে হাসছে। হঠাৎ রুহির খেয়াল হলো সবাই ওকে দেখে মুসকি হাসছে। তা দেখে ও লজ্জা পেল আর নিজেকে একটু সামলে বসে পড়লো মাথা নিচ করে। এর মধ্যে রোয়েন ওদের সামনে চলে এলো আর এসে সালাম দিল, আর রুহির মা বাবা একসাথে বলল মাশাআল্লাহ। বেঁচে থাকো বাবা। বেয়াই সাহেব, আমার মেয়ের জন্য এতদিনে সুযোগ্য একটা ছেলে পেলাম। এরকম আরো অনেক কথা হলো তাদের মাঝে, এবং কিছুক্ষণ পর তারা চলে গেল। আর ওদের বিয়ে আবার ঠিক হলো 3 মাস পর হবে। ওরা চলে যাওয়ার পরেই রাতের বেলা রুহি রোয়েনের মা বাবাকে বলল, বাবা, মা, আমার কিছু কথা ছিল। হ্যাঁ মা, বলো। আসলে আমি আমার চাকরিটা করতে চাই, যদি তোমরা মত দিতে। রোয়েনের মা বাবা একসাথে হেসে দিয়ে বলল, আরে এটা তো ভালো কথা, আমরা রাজি আছি। মা, তোমার যা দরকার তা সোজাসুজি বলে দেবে, ঠিক আছে? রুহি খুব খুশি হয়ে ওর শাশুড়িকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ মা। তারপর ও চলে যায়। উপরে দেখে রোয়েন ওর ছবির দিকে তাকিয়ে আছে, আর ছবি দেখে নিজে নিজে বলছে, রুহি জানো, তোমাকে না খুব ভালোবাসি, শুধু বোঝাতে পারি না। যদি তুমি বলো না নিজের জীবনটাও দিয়ে দিতে, কিন্তু আমি তা পারবো না। কেন জানো? ভালোবাসি তো তোমায়। আমি যদি নিজের জীবনটাই দিয়ে দেই তাহলে তোমার খেয়াল রাখবে কে? তোমাকে ভালোবাসবে কে? আমার মতো আর কেউ তোমায় পাগলের মতো ভালোবাসতে পারবে না। আর আমার জীবন কেন দিব না জানো? কারণ আমার জীবনটাই তো হলে তুমি। এগুলো সবই রোয়েনের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। রুহির এ কথাগুলো শুনে খারাপ লাগলো, আবার ভালো, কিন্তু কেন লাগলো তাও জানে না। ওর চোখ দিয়ে এমনিতেই পানি পড়ে গেল। ও চোখের হাত দিয়ে দেখলো ওর চোখে পানি, কিন্তু ও বুঝতে পারলো না কেন ওর চোখ থেকে পানি পড়লো। ও চোখের পানি মুছে দরজা নক করলো। রোয়েন নক করার আওয়াজ পেয়ে চোখের জল মুছে দরজা খুলে দিল। দেখলো রুহির দরজার সামনে দাঁড়ানো। ওকে ভিতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল। তারপর রুহিকে বলতে লাগলো, তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি সোফায় শুয়ে পড়ছি। আর রুহি বলতে লাগলো, না থাক, খাটিয়ে শুয়ে পড়ো। রোয়েন রুহিকে থামিয়ে বলতে লাগলো, আমি চাই না তোমার পাশে শুতে, কারণ যদি আমার টাচ লাগে তোমার শরীরে, আর তুমি যদি সেই রাগে নিজের ক্ষতি করো, আর এমনিতে তো তুমি চলে যাবে, তাই মায়া আর না বাড়ানোই ভালো। রুহি কিছু বলতে পারলো না। কি বলবে? যে আসো, নিজের বউয়ের কাছে আসো, তাকে আদর করো। কিন্তু রুহি তো ওকে মেনে নেয়নি। তাহলে কিভাবে সম্ভব? কোনোভাবেই এসব সম্ভব না। ও তো ওকে দর্শন করেছে, ও তো ওকে ঘৃণা করে। কিন্তু রোয়েন ওর থেকে দূরে গেলে ওর খারাপ লাগার কথা না, ওর তো খুশি হওয়ার কথা। ও কেন খুশি হতে পারছে না? কেন খারাপ লাগছে না ওর? এর মধ্যে রোয়েন বলে উঠে, দাঁড়িয়ে আছো কেন? যাও শুয়ে পড়ো। এতে করে চিন্তা করে চলে গেল, আর তারপর গিয়ে শুয়ে পড়লো। আর রুহি ঘুমালেও রোয়েন ঘুমায়নি। ও পুরো রাত সজাগ থেকে ওকে দেখছে, কিন্তু কখন রোয়েন ঘুমিয়ে পড়েছে তা রোয়েন নিজেও জানে না। সকালে সূর্যের আলো রোয়েনের চোখে পড়তে ওর ঘুম ভেঙে গেল। আর রুহির দিকে তাকিয়ে আছে আর ভাবছে, দুনিয়ার সব মায়া মেয়েটির মুখে দিয়া দিয়েছে। রুহি সেই মেয়ে যে ওর মনটা চুরি করেছে, যাকে ও একটু না খুব ভালোবাসে, কিন্তু মেয়েটা বুঝলোই না ওর ভালোবাসা। এর মাঝে রুহির ঘুম ভেঙে গেল। দেখে রোয়েন ওর থেকে দূরে দাঁড়িয়ে আছে, আর ও উঠে বসতে ওকে বলল, শুভ সকাল। শুভ সকাল। ঘুম কেমন হলো? ভালো, তোমার? ভালো। আচ্ছা, ফ্রেশ হয়ে আসো, আমি পাশের রুম দিয়ে ফ্রেশ হয়ে আসছি। অতঃপর রোয়েন অন্য রুমে এসে ফ্রেশ হয়ে সাথে সাথে বের হলো, আর তারপর একসাথে নিচে নামলো। যখন সবাই বসে খাচ্ছিল তখন রোয়েনের বাবা বলতে লাগলো, রোয়েন, আজ থেকে তুই ভার্সিটি যাবি, আর সাথে করে বৌমাকে নিয়ে যাবি। ওকে বাবা। রোয়েন তার শাশুড়ি কেউই কোনো কথা বলছে না। খাওয়া দাওয়া শেষ হলে উপরে গিয়ে রোয়েন রুহিকে ওর কাপড় যে জায়গায় রাখা ওই জায়গায় দেখিয়ে দিল। তারপর রোয়েন ওই রুম দিয়ে বের হয়ে এলো, আর রেডি হয়ে যখন ওরা একে অপরের সামনে এলো, আশ্চর্যভাবে দুজনে দেখলো ওরা একই কালার ড্রেস পরেছে। ওরা এই জিনিসে একটু অবাক হলো। রোয়েনকে দেখা যাচ্ছে ও মনে হয় একটু বেশি খুশি হয়েছে। এটা দেখে রুহি যেই আবার ড্রেস পাল্টাতে যাবে তখনই ওর বাবা আসলো, আর ও যেতে পারলো না।
তারপর বাবা ওদের কাছে এসে রোহিণকে বলতে লাগলো, রুহিকে সাবধানে নিয়ে যাস। বলে ওরা ওখান থেকে চলে আসে। আর রুহি রোহিণ গাড়িতে উঠে। রোহিণ গাড়ি চালায় আর রুহি পাশের সিটে বসা। আর রুহি রোহিণকে বলে উঠে, হঠাৎ আমাদের ব্যাপারটা জানো ভার্সিটির কেউ জানে না। এটা বলার সাথে সাথে রোহিণ গাড়ি থামিয়ে ফেলে। এতে রুহি খানিকটা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, কি হলো, গাড়ি থামালে কেন? ভার্সিটিতে চলে এসেছি, নামো, গাড়ি পার্ক করে আসি আমি। ওকে। আর রোহিণ গাড়ি পার্ক করে রুহির কাছে আসলো। আর ওরা একসাথে ভিতরে ঢুকতেই সবাই ওদের দিকে হা করে তাকিয়ে আছে, যেন কোনো এলিয়েন দেখতেছে। রুহি হালকা ওদের দিকে না তাকিয়ে না দেখার ভান করে ওখান থেকে চলে আসে আর সোজা অফিস রুমে চলে যায়। আর রোহিণ সোজা ওর বন্ধুদের আড্ডায় চলে যায়। ও ওর বন্ধুদের কাছে যেতে ওর বন্ধুরা বলে উঠে, কিরে মামা, কি চলতেছে? হ্যাঁ, কি চলতেছে মানে? মানে হলো যে তুই আর ম্যাডাম একসাথে এক গাড়িতে, আর তার উপর আবার এক কালারের ড্রেস। কেমনে কি, ম্যাডাম কি তোর প্রস্তাবে রাজি নাকি? আরে না, এমনি কালার ম্যাচ হইতে পারে, এটা স্বাভাবিক। আর ম্যাম আমাদের কেমন আত্মীয় হয়, তাই এখন থেকে আমাদের বাসায় কিছুদিন থাকবে আর আমার সাথে আসবে। আর মামা তাইলে তো ভালোই হইল, তুই একটু ভালো টাইম পাবি ম্যাডামের সাথে লাইন মারার। দেখি কি করা যায়। এর মাঝে নীলা রোহিণের মাঝে এসে হাজির। আর রোহিণ ওকে দেখে পাশ কাটিয়ে ওদের বন্ধুদের নিয়ে যাওয়া ধরলো। তখনই নীলা বলল, রোয়েন, আমার কথাটা একটু শোনো প্লিজ। রোহিণ দাঁড়ালো আর ওর দিকে ফিরেই বলল, বলো। আসলে আমি ওই দিনের জন্য সরি, আমাকে মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারিনি যে কাউকে কোনোদিন জোর করে ভালোবাসা যায় না। আমাকে কি মাফ করা যায় না? তুমি তোমার ভুল বুঝতে পারছো, এইটাই অনেক। সত্যি আমায় ক্ষমা করছো? তাহলে আমরা কি বন্ধু হতে পারি? রোয়েন কিছুক্ষণ ভেবে বলল, ওকে। তখনই রুহি উপর দিয়ে ক্লাসের দিকে যাচ্ছিল। ও দেখলো রোহিণ আর নীলা হেসে হেসে হাতে হাত মিলিয়ে কথা বলছে, যা দেখে রুহির কেন জানি খুব কষ্ট লাগছিল। মনে হচ্ছিল ওর প্রিয় জিনিস কেউ খুব তাড়াতাড়ি ওর কাছ থেকে কেড়ে নেবে। রুহি আর ওদিকে খেয়াল না করে সোজা ক্লাসরুমে চলে আসে। আর রোহিণ আর নীলা কথা বলতে বলতে ক্লাসের দিকে আসা ধরলো। আর ক্লাসের সামনে এসেই রুহির অনুমতি নিয়ে ওরা ভিতরে ঢুকলো। সামনে কোনো সিট না পেয়ে পিছনে গিয়ে ওরা বসলো আর ওর পাশে নীলাও বসলো, যা দেখে রুহির মেজাজ খুব গরম হয়ে গেল। রুহি ওর রাগটা কোন রকম কন্ট্রোল করে ক্লাসে পড়ানোর দিকে মনোযোগ দিল। কিছুক্ষণ পর পরই ও রোহিণের দিকে খেয়াল করছে। ও দেখলো আজ রোহিণ ওর দিকে একবারও তাকালো না। আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে রোহিণ আর নীলার কাছে চলে যায় আর ওদের সামনে গিয়ে দাঁড়ায়। কিন্তু ওরা তো ওদের কাজ নিয়ে ব্যস্ত। রুহি যে ওদের সামনে এসে দাঁড়িয়ে আছে তার দিকে ওদের কোনো খেয়াল নেই। রুহি আর সহ্য করতে না পেরে একটু জোরে চিৎকার দিয়ে উঠল, স্টপ! সবাই কিছুটা ভয় পেয়ে রুহির দিকে তাকায়। আর নীলা তো বেচারি ভয় পেয়ে রেয়ানকে জড়িয়ে ধরে। আর রেয়ান একটু ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে একবার রুহির দিকে আর একবার নীলার দিকে তাকায়। আর রুহির দিকে তাকিয়ে দেখে চোখ দুটো রাগে লাল হয়ে গেছে আর গাল দুটো লাল হয়ে গেছে। আর নীলার দিকে তাকিয়ে দেখে ও ওকে একদম আষ্টে পিষ্টে জড়িয়ে ধরিয়ে আছে, ছাড়ার নাম নেই। রোহিণ নীলাকে একটু জোরে ধাক্কা দিয়ে ছাড়িয়ে দেয়। আর নীলা একটু লজ্জা পাওয়ার ভঙ্গি করে নিচে তাকায়। রুহি ওদের বলতে শুরু করে, এই দাঁড়াও তোমরা। সাথে সাথে ওরা দুজনে দাঁড়িয়ে গেল। আর রুহি বলতে লাগলো, এই মেয়ে, লজ্জা শরম নাই? ক্লাসের মাঝে এসব কি? হ্যাঁ, ক্লাস করতে আসো না প্রেম করতে? কোনটা? এত ছেলেদের জড়িয়ে ধরার অভ্যাস কেন? ছেলেদের থেকে দূরত্ব বজায় রেখে থাকতে পারো না? আর রোয়েন, তুমি কি ক্লাস করতে আসো না ক্লাসে এসব করতে? হ্যাঁ। নীলা আর রোহিণ বলে উঠলো, সরি ম্যাম, আর হবে না। রাখো তোমাদের সরি, এখন বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবে দুইজনেই। ওদের আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রোহিণকে একদম এক মাথায় আর নীলাকে এক মাথায় দাঁড়া করিয়ে দিল। তারপর রুহি ক্লাসে চলে আসে। আর ক্লাস করতে করতে ভালো না লাগায় ওদের পড়া নিয়ে সোজা ক্লাস থেকে বের হয়ে যায়। আর অফিস কক্ষে এসে ভাবতে থাকে, আমি তো ভালোবাসি না, তাহলে আমি কেন ওর পাশে অন্য মেয়েকে সহ্য করতে পারি না? না, আমার ওর থেকে দূরে দূরে থাকতে হবে। আর এদিকে রোহিণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, ইয়াস, রুহি আমায় আস্তে আস্তে করে ভালোবাসতে শুরু করেছে। এখন শুধু আমার প্ল্যান মতো কাজ করতে পারলেই হলো। আর এর মাঝে সব ক্লাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই রুহি একাই বাসা চলে যায়। আর রোহিণ বের হয়ে রুহিকে কল দেয়, কিন্তু ও না ধরেই SMS দিয়ে বলে দেয় ও বাসা চলে গেছে, যেন চলে আসে। আর কল কাটতে নীলা ওর সামনে আসে আর আবার সরি বলে ক্লাসের কাহিনীর জন্য। রোহিণ বলে কোনো ব্যাপার না। নীলা রোহিণের কাছে ওর নম্বর চায়, রোহিণ ওর নম্বর দিয়ে দেয়। তারপর একে অপরকে বাই দিয়ে ওখান থেকে চলে আসে। আর রোহিণ বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে উপরের রুমে চলে যায়। এর মাঝে রুহির সাথে একটা কথাও বলেনি।
ও ক্লান্ত থাকায় বিছানা শোয়ার পরে ঘুমিয়ে যায়। অনেকক্ষণ পর যখন রুহি রুমে আসে তখন ও দেখতে পায় রোয়েনের কল বাজছে, কিন্তু ও পিক করলো না। তারপরেই বারবার কল বাজছে, যার জন্য যেই ওর মোবাইলে স্ক্রিনের দিকে তাকালো নীলার নাম্বার, আর ওর নাম্বারের উপর ওর নাম দেখে রুহির মেজাজ 440 ডিগ্রিতে উঠে গেল। ও আর ওখানে না থেকে ওখান থেকে চলে গেল সোজা ছাদে। আর এখানে সে ভাবতে লাগলো, আমি কেন ওর কথা ভাবছি, কেন ও কারোর সাথে কথা বললে আমি সহ্য করতে পারছি না, আমার সাথে এমনটা কেন হচ্ছে। না, আমি আর ওর দিকে কোনো খেয়াল দিব না, ওকে আমি শুধু ঘৃণা করি, শুধুই ঘৃণা। আর রোয়েনের বিকেলের দিকে ঘুম ভেঙে গেল। উঠে ফ্রেশ হয়ে মোবাইলে হাত দিতেই দেখে নীলা অনেকগুলো মিস কল, আর সাথে সাথে ব্যাক করে আর ছাদে চলে যায়, কারণ ও জানে রুহি এখন ছাদে থাকবে। আর রোয়েনের বিকালের দিকে ঘুম ভাঙে, আর উঠে ফ্রেশ হয়ে মোবাইল হাতে নিতেই দেখে নীলার অনেকগুলো মিস কল, আর ও সাথে সাথে ব্যাক করে আর ছাদে চলে যায়, কারণ ও জানে রুহি এখন ছাদে থাকবে আর ওর সামনে ওকে দেখিয়ে দেখে কথা বলবে। তাই তাড়াতাড়ি করে ছাদের দিকে পা বাড়ায়, আর উপরে উঠে দেখে রুহি ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে। বাতাসে ওর চুলগুলো এলোমেলো ভাবে উড়ে বেড়াচ্ছে, কিন্তু ওর কাছে যাওয়ার সাহস করলো না, কারণ যদি ওকে টাচ করে তাহলে ও যদি নিজের ক্ষতি করে এই ভয়। অতঃপর আর কিছু না ভেবে নীলাকে কল করলো, আর রুহিকে শুনে শুনে অনেক কথা বলতে লাগলো। রুহি আর শুনতে না পেরে রোয়েনের দিকে রাগী লুক নিয়ে ওখান থেকে নিচে চলে আসলো। রোয়েন ওর চলে যাওয়া দেখে নিজেই হেসে ফেললো আর বলতে লাগলো, ভালো তো অবশ্যই বাসবে, শুধু আমায় তার জন্য একটু অপেক্ষা করতে হবে। এইভাবে চলতে থাকে। ওদের বিয়ের 2 মাসের বেশি হয়ে এসেছে, আর এর মাঝে রুহি রোয়েনকে খুব ভালোবেসে ফেলেছে, কিন্তু রোয়েনকে এখনো মনের কথা জানাতে পারেনি। এর মাঝে হঠাৎ একদিন রুহির নীলের সাথে দেখা হয়ে যায়, আর ওরা একটা কফি হাউসে বসে কথা বলতে থাকে। আর রোয়েনও একটা কাজে ওর বন্ধুদের সাথে ওই জায়গায় যায়, আর দেখে রুহির হাত নীলা ধরে আছে, আর তা দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওদের সামনে গিয়ে দাঁড়ায়, আর সাথে সাথেই নীল রুহির হাত ছেড়ে দেয়। আর রুহি ওর হাত ছোড়ার পরপরই উঠে দাঁড়ায় আর বলে, রোহিন, তুমি এখানে? কেন, এসে কি ভুল করলাম নাকি? তোমাদের মধুর সময় নষ্ট করে দিলাম, তাই না? দেখো রোহিন, তুমি ভুল বুঝছো আমাকে, তুমি যা ভাবছো এখানে তেমন কিছুই হয় নাই। চুপ, একদম চুপ। তোমায় আমি ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমার ভালোবাসাটা বুঝলেই না। তোমাকে কতই না ভালোবেসেছিলাম, কেন এমনটা করলে? কেন? আসলে তোমার মতো মেয়েরা আমার ভালোবাসার যোগ্যই না। রুহিয়া নিজেকে কন্ট্রোল করতে না পেরে রেগে গিয়ে রোয়েনের গালে বসিয়ে দিল করে 2টা থাপ্পড়, আর বলতে লাগলো, আমি আর একজনের সাথে কথা বললেই দোষ, আর তুমি যখন নীলার সাথে সারা দিন ঘুরে বেড়াও, কথা বলো, তখন কই? তখন তো আমি তোমায় কিছু বলি না। তাহলে আমার বিষয়ে তুমি কেন নাক গলাবি? তোমার চেহারাটাও আমি দেখতে চাই না, চলে যাও আমার সামনে থেকে। ঠিক আছে, আর কখনো আমার এই চেহারা তোমায় দেখাবো না, পারলে মাফ করে দিও। এ বলে রোয়েন ওখান থেকে চলে আসে, আর ওখান থেকে বের হয়ে সোজা গাড়ি নিয়ে ফুল স্পিডে বাসার দিকে চলে যায়। আর এদিকে ওকে কথাগুলো রাগের মাথায় বলে নিজে নিজে কথাগুলো ভেবে কেঁদে দেয়। আর একটা সময় ও মাথা ঘুরিয়ে পড়ে যায়। নীল তাড়াতাড়ি করে ওকে হাসপাতালে নিয়ে যায়, আর হসপিটালে নিয়ে যাওয়ার পর রুহিকে ডাক্তার চেক আপ করার পর নীলকে ডাক্তার যা বললো তা শোনার জন্য নীল মোটেও প্রস্তুত ছিল না। ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো ডাক্তারের কথা শুনে। ডাক্তারের কথা শুনে ওর পৃথিবী যেন থমকে গেছে, আর ও আবার শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করলো, ডাক্তার, আপনি কি সত্যি বলছেন? এটা সত্যি। আপনি না হলে রিপোর্ট চেক করতে পারেন। রিপোর্টের ফাইলটা সামনে দিয়ে নীল ফাইলটা দেখে ওর নাক মুখ পুরো লাল হয়ে গেছে। ও ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা উঠে চলে যায়। আর এদিকে রোয়েন বাসায় এসে সব ভাঙচুর করা শুরু করে দেয়। ভাঙচুর করতে করতে এক পর্যায়ে ওর হাত কেটে ফেলে। প্রচুর রক্ত ঝরতেছিল, কিন্তু ও আর থামেনি ভাঙচুর করা থেকে। আর ওকে ওর মা বাবা থামাতে পারেনি এসব করা থেকে। সবাই ভয় পেয়ে গেছে ওর এই কর্মকাণ্ডে। ও রুমের দরজা আটকিয়ে কিছু একটা করলো, আর তারপরেই রুমের দরজা খুলে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে তা কেউ বলতে পারে না। ও বাসা দিয়ে বের হয়েই ওর এক বন্ধুকে কল করে ওর সাথে দেখা করার জন্য বলল, কিন্তু ওর বন্ধু ঢাকার বাইরে থাকায় ও সেখানে যাওয়ার জন্য রেডি হলো, আর ফুল স্পিডে গাড়ি চালিয়ে চলে গেল। আর এদিকে রুহির জ্ঞান ফেরার পর নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলো। ও উঠতে নার্স ডাক্তারকে নিয়ে এলো, আর এসে ডাক্তার বলতে লাগলো, তাহলে আপনার জ্ঞান ফিরলো? কিন্তু আমার কি হয়েছিল? আরে আমি তো বলতেই ভুলে গেছি, আপনি মা হতে চলেছেন। কনগ্রাচুলেশন। কি সত্যি ডাক্তার? আপনি এখন সুস্থ, বাসায় যেতে পারেন। আর এই প্রেসক্রিপশনে যা যা লেখা আছে অনুযায়ী চলেন, আর প্রতি মাসে একবার করে চেক আপ করে যায়েন। ধন্যবাদ ডক্টর আপনাকে, কিন্তু আমাকে এখানে নিয়ে কে এসেছিল?
নীল মায়ের একটা ছেলে, কিন্তু আপনি মা হওয়ার কথা বলার সাথে সাথে উনি কোথায় চলে গেলেন তা আমি জানি না। ওহ আচ্ছা ডক্টর, আমি তাহলে আসি। ওকে। হসপিটাল থেকে বের হয়েই নীলকে রুহি কল করলো, কিন্তু ওর ফোনের সুইচ অফ। তারপর ওকে কল না দিয়ে রোয়েনকে কল করতে থাকে, কিন্তু যতবারই ওকে ফোন দিতেছে ততবারই বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ রোয়েন ফোন পিক করতেছিল না। এরম করতে করতে একটা সময় বাসায় চলে আসে, আর এসে সবাইকে সামনে আর সাথে ওর মা বাবা মানে শ্বশুর শাশুড়িকে বলে, মা একটা খুশির খবর আছে। ওরা বলে কি? মা, আপনারা দাদা দাদি হতে চলে যাচ্ছেন। সবাই খুশি হলো, আর তারপর রুহি এটাও বলা শুরু, মা রোয়েন কোথায়? সবাই চুপ করে আছে দেখে বলতে লাগলো, কি হলো মা, রোয়েন কোথায়? তারপর রোয়েনের মা ওকে সব বললো আর কেঁদে দিল। আর তার সাথে রুহিরও মনে পড়লো কেন রোয়েন এমন করলো, শুধুমাত্র ওর জন্য এমনটা হলো। রুহি কেঁদে ফেললো আর সোজা উপরে চলে গেল, আর গিয়ে দেখতে পেল যে রুমের পুরো আসবাবপত্র একদম ভেঙে চুরমার করা। আর টেবিলের দিকে তাকাতে দেখতে পেল একটা ডায়েরি রাখা, আর তার সাথে একটা চিঠিও রাখা। ওই চিঠিটা আর ডায়েরিটা নিল আর খুলে দেখলো চিঠিটা, তাতে লেখা ছিল এই যে, প্রিয় রুহি, প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি, কারণ আমি যা এতদিন করেছি তার জন্য। জানো, জীবনে কখনো কোনো মেয়ের দিকে তাকাইনি পর্যন্ত, শুধুমাত্র এই অপেক্ষায় ছিলাম কবে তোমার দেখা পাবো, কারণ তোমার মতনই কাউকে সবসময় চাইতাম, আর পেয়েও গেলাম। কিন্তু আমার কপাল দেখো, পেয়েও হারিয়ে ফেললাম। যাই হোক, আমার কথা আর নাই বলি। তুমি চেয়েছিলে না যে আমি তোমায় ডিভোর্স দিই? একটা কাজ, আমার টেবিলের ডয়ারটা খোলো, দেখবে তাতে একটা বক্স আছে। রুহি রোয়েনের কথা মতোই তাই করলো, কিন্তু একটু অবাক হলো। দাঁড়ান বলছি কেন অবাক হলো। ও আবার পড়তে লাগলো, কি অবাক হচ্ছ? জানি, অবাক হওয়ারই কথা, এটা আমি ছাড়া এর কেউ জানে না। আচ্ছা, তোমার হাতে যে ডায়েরিটা আছে ওটা খুলে দেখলেই সব উত্তর পেয়ে যাবে। আর হ্যাঁ, আমি পেপারে সাইন করতে পারিনি, কারণ কি জানো, ভালোবাসি তোমায় অনেক, পারলে আমায় মাফ করে দিও। আর হ্যাঁ, তোমায় ছেড়ে এই শহর ছেড়ে বহু দূরে চলে যাচ্ছি, যাতে আমার ছায়াও তোমার আশেপাশে না পড়ে। ভালো থেকো, আর কখনো আমার অধিকারের দাবি করব না। তুমি নিজের মতো করে তোমার দুনিয়া কষ্ট করে সাজিয়ে নিও, আর পারলে আমায় মাফ করে দিও। ভালো থেকো, ভালোবাসা, ইতি, তোমার না হওয়া স্বামী। রুহি চিঠিটা পড়েই বসে পড়ে কাঁদতে কাঁদতে, আর বলতে থাকে জোরে চিৎকার করতে করতে, রোয়েন, আমি তোমায় ভালোবাসি, কেন চলে গেলে আমায় ছেড়ে? আমি যে তোমায় ছাড়া বাঁচবো না, কেন এমনটা করলে? আমার কথা একবারও ভাবলে না? রাগের মাথায় কি না কি বলেছি, তার জন্য তুমি আমায় ছেড়ে চলে যাবে? কেন 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 রোয়েন, তুমি কেন আমায় একা করে চলে গেলে? কেন? কান্না করছে রুহি, আর ওর চোখ দিয়ে অজর ধারায় পানি পড়তেছে। এর মধ্যেই ওর হাতে ওর কতগুলো ছবি আর কানের দুল, নুপুর, ওর হারিয়ে যাওয়া ওড়নাটা পাশে দেখে তাড়াতাড়ি ডায়েরিটা হাতে নিল আর পড়তে লাগলো, আজ সব বন্ধুরা মিলে কক্সবাজার যাচ্ছি। অনেক দিনের প্ল্যান ছিল, কিন্তু যাওয়া হয়নি, কিন্তু আজ যাব। তাই সবাই প্ল্যান করলাম লং জার্নি করতে করতে যাব, বাইক ড্রাইভ করে যাব। তাই যা ভাবলাম সেই মতনই সবাই রওনা হলাম। আমরা মোট 8 জন, আর আমাদের সবার কাছেই বাইক আছে, কিন্তু আমরা 8টা বাইক না নিয়ে 4টা বাইক নিলাম, আর সবাই রাতের দিক দিয়ে বাইক নিয়ে বের হওয়ার ঠিক করলাম। রাত 8টা। দোস্ত কই তুই? আমরা সবাই তোর বাসার সামনে। আর রিয়ান কই? তোরা তাড়াতাড়ি করে চলে আয়। আমরা দুজনই একসাথে আছি, দাঁড়া আমরা আসছি। ওকে। ওই রিহান ভাই, চল, আমাদের এখন যাওয়া লাগবে, ওরা নিচে অপেক্ষা করছে। হয়তো ভাবছেন রিহানকে, তাই না? ওকে বললো, কিন্তু একটু অপেক্ষা করতে হবে, তা না হলে যে জানতে পারবেন না। চল। রোয়েন আর রিহান এক কালার ড্রেস পরেছে, দুজনকে পুরাই অসাধারণ লাগতেছে। ওদের দেখে মেয়েরা প্রেমে পড়ে যাবে। তাহলে ভাই আমাদের কি হইব যদি সব মাইয়া ওদের লাইগা পাগল হয়ে যায়? চিন্তার বিষয়। ওরা নিচে দুজন এক বাইকে উঠে রওনা হলো। ওদের বন্ধুরা বলে উঠলো, ভাই তোরা সব সময় একরকম ভাবে, মানে তুই যা পরস রিহানও তাই পরে, আর রিহান যা পরে তুইও তা পরস, কেন ভাই? তোরা বুঝবি না, এখন বেশি কথা না বলে চল। তারপর ওরা রওনা হলো কক্সবাজারের উদ্দেশ্যে। ওরা 10 ঘন্টার মধ্যে ওদের গন্তব্যে পৌঁছে গেল। ওরা নেমেই একটা হোটেল বুক করলো থাকার জন্য। ওরা ওখানে 3 দিন থাকবে, তাই 3 দিনের জন্য রুমগুলো বুক করে নিল। তারপর ওরা কিছুক্ষণ রেস্ট নিয়ে সি বেসে চলে গেল, আর ওখানে গিয়ে সবাই মজা মাস্তি করা শুরু করে দিল। হঠাৎ রোয়েন সামনে তাকাতেই যেন থমকে গেল কিছুক্ষণের জন্য, আরো সবাই থেকে একটু দূরে গিয়ে দেখতে লাগলো। কি দেখতে লাগলো জানেন? তাহলে শুনুন। যা দেখে থমকে গিয়েছিল সে হলো রুহি। ওর প্রথম ও শেষ ভালোবাসা। রুহি ওর মা বাবার সাথে কক্সবাজারে ঘুরতে আসে, আর পরে ওদের সাথে পানিতে নেমে মজা করছে। আর তখনই রোয়েনের চোখে পড়লো, কিন্তু রুহি ওকে খেয়াল করেনি।
যে ওকে কেউ দেখছে। কিন্তু হঠাৎই রুহি ওর মা বাবার সাথে উঠে চলে গেল, আর রোয়েন ওর সাথে কথা বলার জন্য যেই সামনে যাবে, কিন্তু ততক্ষণে ও চলে গিয়েছিল। রোয়েন সামনে এগিয়ে গিয়ে এক জোড়া নুপুর পেল, তারপর মুচকি হেসে নুপুর জোড়া পকেটে ঢুকিয়ে দিল, আর তারপর ওর বন্ধুদের কাছে এলো, আর আরো কিছুক্ষণ মজা মাস্তি করে ওরা চলে গেল হোটেলে। রাতের বেলা রুহি রাতের বেলা আকাশের নিচে প্লাস পানির কাছাকাছি জায়গায় একা থাকতে খুব ভালো লাগে, তাই ও দেরি না করে কাউকে না জানিয়ে বিচে চলে আসে, আর হাঁটতে হাঁটতে একটা নির্জন জায়গায় গিয়ে বসে। সেখানে সচরাচর কোনো মানুষ আসে না। ও বসে বসে আকাশে তারা গুনছিল, আর ওর কাছে সবকিছু দারুণ লাগতেছিল। আর অন্যদিকে রোহিণীর কিছু ভালো লাগতেছিল না দেখে উঠে হোটেল থেকে নেমে বেসের দিকে যাচ্ছে। কিন্তু কেন জানি একটা জায়গায় ওর পা না যেতে চাইলেও ওর মন ঠিকই যাইতে চাইতেছে, তাই রোয়েন ওদিকে যাওয়া শুরু করলো। আর রুহি কিছুক্ষণ বসে থাকতে ওখানে কিছু খারাপ লোক এসে ওর সাথে জবরদস্তি করার চেষ্টা করলে ও কোন রকম ভাবে দৌড়ে পালাতে থাকে ওখান থেকে, আর সেদিকে রোয়েন যাচ্ছে। এর মধ্যে রোয়েন কাছে যেতেই একটা মেয়ের কণ্ঠ শুনতে পায়, আর একটু সামনে যেতেই কেউ এসে ওকে জড়িয়ে ধরে বলতে থাকে, প্লিজ সাহায্য করুন আমায়। রোয়েন চাঁদের আলোয় ওর ফর্সা মুখটা দেখলো, আর এও দেখলো ও ভয় পেয়েছে খুব, যার কারণে রীতিমতো কাঁপছে। ও রুহিকে বলতে লাগলো, দেখেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনার কিছুই হবে না, আমি আসি তো নাকি। রুহি কিছু বলছে না, শুধু রোহিণীর দিকে একবার তাকালো, আর তাকেই থমকে গেল, কারণ রোহিণকে এই রাতের বেলা অনেক সুন্দর লাগছে, আর তার সাথে ও মুখে একটা মাস্ক পরেছিল, যার কারণে ওর চেহারাও দেখতে না পেলে ওর সিক্স প্যাক বডি, রাগান্বিত চোখ, খাড়া খাড়া চুল সব মিলিয়ে পুরাই জোশ লাগতেছিল, এবং তার সাথে ভয়ানক। এর মধ্যেই ওই লোকগুলো ওর সামনে এসে পড়ে আর বলতে থাকে, কি রোমিও, জুলিয়েটকে তো অনেকক্ষণ জড়িয়ে ধরলো, এখন এদিকেও তো একটু দাও, আমরাও ওকে একটু জড়িয়ে ধরি। বলে ওরা হাসতে লাগলো। রোয়েনের রাগে গা জ্বলতে শুরু করলো, আর তার সাথে ওর হাত মুষ্টিবদ্ধ করলো, আর ওদের লিডার ওদের একজনকে বলতে লাগলো যে মেয়েটাকে নিয়ে আয়। রোয়েন রুহিকে পিছে সরিয়ে দেয়, রুহির সামনে দাঁড়ালো, আর ওরা আসতে এক ঘুষি, সাথে সাথে যেটা এসেছিল ওটা ওখানে শেষ। এটা দেখে ওরা ভয় পেয়ে গেল, আর সাথে সাথে ওরা নিজেদের পকেট থেকে চাকু বের করে ওর দিকে দৌড়ে এলো, আর রোয়েন এক একটাকে ধরে মারতে লাগলো। কিন্তু ওদের লিডার রোয়েনকে একটা চাকুর আঘাত দিয়ে সক্ষম হয়েছিল, আর যার কারণে ওর প্রচুর রক্ত পড়া শুরু হয়ে গিয়েছিল। তারপর ওদের মারতে মারতে আধামরা করে ফেললো, কিন্তু রুহি তাড়াতাড়ি গিয়ে ওকে থামালো, আর বলতে লাগলো, ছাড়ুন, ওরা মরে যাবে। আর ওর হাতের দিকে খেয়াল করতে দেখে ওর হাত প্রচুর রক্ত ঝরছে। ও তাড়াতাড়ি করে হাতে ওড়না বেঁধে দিল, তখন রক্ত পড়া থামলো। আর পরে ওরা হালকা পাতলা কথা বলতে বলতে রুহির হোস্টেলের সামনে চলে এলো। ওকে বিদায় দিয়ে রোয়েন সোজা ওর হোটেল রুমে চলে এলো। ও এসে পড়লো রিহানের সামনে, শালার সামনে বসে আছে। ওর জিজ্ঞেস করছে, তুই এত রাতে গেছিলি কই? এই সামনে। কিন্তু তুই না ঘুমিয়েছিলি, উঠলি কখন? এই একটু আগে, আর তার মধ্যে তুই চলে এলি। এটা বলে রিহান রোহিনের হাতের দিকে তাকাতে লক্ষ্য করলো ওর হাতে ওড়না পেঁচানো, আর তাতে রক্ত লাগা, কিন্তু রোহিনকে খুব স্বাভাবিক লাগতেছে। আর তার উপর ও রোহিনের কাছে যেতে দেখতে পেল ওর বুক পকেটে একটা মেয়ের কানের দুল লাগানো। ওর কাছে যেয়ে রোহিনের বুকের সাথে লাগানো দুলটা হাতে নিল, আর বলতে লাগলো এই দুলটা, আর ওর হাতটা জাগিয়ে ধরে বলল, এসব কি, আমাকে তাড়াতাড়ি বল। একটু রেগে গিয়ে, কারণ রিহান রোহিনের কোনো ক্ষতি দেখলে বা শুনলে ওর মাথা ঠিক থাকে না। ও আবার রোহিনের চেয়েও মারাত্মক রাগী, যা টোটালি বলার বাইরে। অতঃপর রোহিন ওকে বলল প্রথম থেকে যা যা হয়েছিল। রিহান ওর হাতে কানের দুলটা নিয়ে বলতে লাগলো, ওরে শালা, একদিনে এত কিছু করে ফেললি, অথচ আমি জানি না। এই বলে ওকে মারতে লাগলো। আরে আরে ভাই, সরি। ওকে যা, কাল তোর সাথে দেখা করব। ওকে, দেখি আমার ভাইটা কার প্রেমে একদিনে এত পরিমাণ হাবুডুবু খাচ্ছে, ওকে ফ্রেশ হয়ে ঘুমাবো। ওকে। রোয়েন ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়লো, আর তারপর ওরা পরের দিন সকালে উঠে নাস্তা করে দুজন বের হয়ে গেল, আর ওদের সবাইকে বলে গেল যে ওদের সাথে ওরা দুইজন রাতে দেখা করবে। তারপর ওরা বেরিয়ে গিয়ে রুহির হোটেলের সামনে গিয়ে থামলো। ওরা গিয়ে রুহির নাম ধরে ম্যানেজারের কাছে গিয়ে জিজ্ঞেস করতে সে বলল ওরা চলে গেছে। রোহিনের জন্য মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে, তবুও জিজ্ঞেস করতে লাগলো, আচ্ছা তারা ফিরে গেছে কোথাও, তা বলতে পারবেন? ম্যানেজার বলল, অবশ্যই, তারা ঢাকা ফিরে গেছে, কিন্তু কোথায় গেছে আমরা জানি না। ওকে, ধন্যবাদ আপনাকে। এটা বলে ওরা দুজন ওখান থেকে চলে গেল। আর বের হয়েই রোয়েন রিহানকে বলে, ভাই আমি কালকেই ঢাকা যেতে চাই, তুই ওদের সাথে থাক, আমার যে ওকে লাগবেই। ওকে, তুই আজই যা, আমরা পরের দিন আসছি। ওকে, আর আমরা দুজন আমার ভাবিকে খুঁজে তোর কাছে এনে দেবো। এখন তুই একটু হাসতে থাক ভাই, প্লিজ। রোয়েন মুস্কে হাসি দিল। দ্যাটস লাইক গুড বয়। রোয়েন বাইক না নিয়ে ওখান থেকে চলে গেল, আর বলে গেল রিহানকে বাইকটা নিয়ে আসতে আসার সময়। রোয়েন ঢাকাতে
ব্যাক করেই রুহিকে সারা ঢাকা খুঁজতে থাকে কিন্তু পায় না। আর ওর সাথে রিহানও মিলে খুঁজে কিন্তু কেউ পায় না রুহিকে। আর হঠাৎই রিহানে থাইল্যান্ডে কিছু কাজের জন্য যাওয়া পড়ে, আর তারপরে রুহির সাথে ওর আবার দেখা হয় ভার্সিটিতে। ও যখন ওকে দেখে তখন ও খুশিতে চোখে পানি এসে গিয়েছিল। আর তারপরে তো ওকে যা যা বলে আর সবই তো ওই ডায়েরিতে লেখা ছিল। রুহি ওই ডায়েরিটা পড়ে আগের চাইতে একটু না অনেক বেশি জোরে কেঁদে দিল আর বলতে লাগলো, আমাকে মাফ করে দাও রোয়েন, মাফ করে দাও। আমি বুঝতে পারিনি তুমি আমায় এতটা বেশি ভালোবাসো। এর মধ্যে রুহির ফোনে আননোন একটা নম্বর দিয়ে কল আসলো। ও কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, না আমি আসছি। এ বলেই ও সোজা বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে এক জায়গায় যাওয়া ধরলো। রুহি কিছুক্ষণের মধ্যে ফোনে বলা জায়গা চলে গেল। আর যাওয়ার পর কিছু লোক এসে ওকে নিয়ে গেল। রুহি ভিতরে ঢুকতে দেখতে পেল একটা লোক উল্টা দিক ফিরে দাঁড়িয়ে আছে। ও সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমার রোয়েন কোথায়, বলুন ও কোথায়? বলবো, আগে আমাকে তো দেখো। এই বলেই লোকটি পিছনে ফিরলো। রুহি লোকটিকে দেখে চমকে উঠল আর বলতে লাগলো, তুমি তুমি এখানে? তুমি আমার রোয়েনকে কিডন্যাপ করেছো? কুল বেবি কুল। কেন করেছিস জানতে চাইলে না? শুধু একটাই বললা কেন করলাম। বলো কেন করেছো? তাহলে শুনো, আমি তোমাকে ভালোবাসি। যেদিন তোমায় বলবো আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেই দিনই ওই রোহান তোমাকে কিডন্যাপ করে। আর আমার বলা হয়ে ওঠে না, জানো বড্ড বেশি ভালোবাসি তোমায়। তারপরও ভেবেছিলাম তুমি হয়তোবা রোহানের সাথে থাকবে না, কিন্তু তার মাঝে তোমার পেটে রোহানের একটি বাচ্চা চলে আসে আর আমার ইচ্ছা পূরণ হয় না। তাই ভাবলাম রোহানকে সরিয়ে দিব, সাথে তোমার বাচ্চাটা ফ্রিতে পাওয়া যাবে। তা তুই কোনোদিনও পারবি না। আমার রোহিন তোকে তা কোনোদিনও করতে দেবে না। আর বেবি কুল কুল, আগে তো তোমার রোহান নিজে বাঁচুক, তারপর না হয় নিজেকে বাঁচাক। ওই রোহিনকে নিয়ে আয়। কিছুক্ষণ পর রোহিনকে রুহির সামনে নিয়ে এলো। রুহি দেখতে পেল রোহিন পুরোপুরি রক্তাক্ত অবস্থায় আছে আর সাথে অজ্ঞান অবস্থায় চেয়ারে বাঁধা। নীল রুহিকে বলতে লাগলো, যদি আমাকে কালকের মধ্যে বিয়ে করতে রাজি না হও, তাহলে ওকে তোমার পেটের বাচ্চাকে আমি মেরে ফেলবো। এখন বাকিটা তোমার ইচ্ছা, কি করবা তা কালকে আমায় জানিও। রুহি কিছু বলল না, শুধু কেঁদে যাচ্ছে। এই ওদের আটকে রেখে দে। নীল কথাগুলো শুনে ওর লোকেরা তাই করলো। রুহি ভাবতে লাগলো কি করবে ও, কিছু বুঝতে পারতেছে না। অবশেষে ও সিদ্ধান্ত নিল ওর যা হয় হোক, তবুও ও রোয়েনকে আর ওর বেবিকে বাঁচাবে। তাতে যদি ওর নীলকে বিয়ে করা লাগে তাও করবে। পরের দিন নীল রুহির কাছে আসলো আর এসে বলতে লাগলো, তা ম্যাডাম কি সিদ্ধান্ত নিলেন বলুন, আমি একটু শুনি। আমি রাজি। সত্যি? ওকে, তাহলে আমি বিয়ের সবকিছু ঠিক করছি। আমার কিছু শর্ত আছে। হ্যাঁ বলো। তুমি রোয়েনকে কিছু করবে না, আর তার সাথে আমি এই বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখাতে চাই, প্লিজ। ওকে। নীল গিয়ে সব রেডি করছে আর এদিকে রুহি কেঁদে যাচ্ছে। কি আর করবে ওর হাতে তো কিছুই করার নেই, সব শেষ হয়ে যাবে আর কিছুক্ষণ পর রুহিকে একদম বউয়ের সাথে সাজিয়ে নিয়ে যাওয়া হলো নীলের পাশে। নীল তো অনেক খুশি, কারণ আজ ওর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আর ওদের সামনে রোহিনকে এনে রাখা হলো। নীল ওর লোকগুলো বলল রোহিনের জ্ঞান ফেরাতে আর ওর মাথায় বন্দুক ধরতে। ওর কথা মতো তারা সেই কাজ করলো। রোহিন হুশ ফিরে পেয়ে ওদের এভাবে সামনে দেখে বুঝতে পারলো কি হতে যাচ্ছে এখানে। ও আর কিছু বলতে চেয়েও বলতে পারলো না, কারণ ওর সেই শক্তিটুকু নেই। কিভাবে বলবে, ও যে খুবই ক্লান্ত। তখন নীল ওকে বলল, দেখ রোয়েন, দেখ তুই আমার রুহিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, তাই না? আজ আমি তোর থেকে রুহিকে কেড়ে নিব। তুই একটু নাও অনেক বেশি কষ্ট উপভোগ করবি। রোহন কিছু বলতে যেও পারল না। ওর শরীর দুর্বল থাকায় ও আবার অজ্ঞান হয়ে পড়ল। আর এদিকে কাজী ওদের বিয়ে পড়ানো শুরু করলো। এর মাঝে হঠাৎ নীল দেখতে পেল ওদের সামনে কতগুলো বডিগার্ড এসে ওর লোকগুলোকে মারতে লাগলো। আর ওর লোকগুলোর মার খেয়ে ওই জায়গায় আদমরা হয়ে পড়লো। নীল চেয়ে দেখলো ওদের মাঝে একটা খুব স্টাইলিশ ছেলে আর 6 প্যাক বডি বিল্ডার। ও তার সাথে চোখগুলো লাল হয়ে আছে, মনে হয় এখনই সবকিছু শেষ করে দিবে। নীল একটু ভয় পেয়ে গেল ওকে দেখে। নীল ওকে বলল, ওই তুই কে আর এখানে কি চাস? ও কোনো কথা বলল না। নীলের সামনে এসেই বন্দুকটা বের করে ওর মাথার উপর ধরলো। নীল ওর মাথায় বন্দুকটা ধরা দেখে খুব ভয় পেয়ে গেল। ওর ভয় পাওয়া দেখে ওই লোকটি বলতে লাগলো, কিরে ভয় পেয়ে গেলি নাকি? ভয় পাস না, তোকে এত সহজে আমি মারবো না, তোকে তিলে তিলে মারবো। আমাকে তুই মারবি? পারলে বন্দুকটা ফেলে আমাকে মারতে আয়, দেখি তোর সাহস কি রকম। ওকে চল, দেখবি আমার সাহস কি রকম। ওই লোকটি একবার রোহিণীর দিকে আরেকবার রুহির দিকে তাকালো, তারপর নীলের দিকে তাকিয়েই
নাক বরাবর ঘুষি মারল। সাথে সাথে নীল ছিটকে পড়লো দেয়ালের সাথে গিয়ে, আর হাত খোলা পেয়ে রুহি রোয়েনের কাছে ছুটে এলো আর ওর বাঁধন গুলি খুলতে লাগলো। আর এদিকে নীল মার খেয়ে আবার ওই লোকটির কাছে তেড়ে এলে ওই লোকটি আবার মারতে থাকে, আর মারতে মারতে দেখে নীল যে প্রায় মরে যাবে, কিন্তু মরতে মরতেই বলে, আরে থাম থাম, পারলে আমাকে মার, কিন্তু এটা তো বল তুই কে? শুনবি আমি কে? রেহান আহমেদ, রোয়েন আহমেদ প্লাস ভাই বন্ধু। তুই জানোস রোয়েন আমার কি লাগে? জীবন লাগে, জীবন। আর তুই আমার জীবনটা কষ্ট দিছস, এর শাস্তি যে কি ভয়াবহ হয় তা তুই এখন জানতে পারবি। রেহান নীলের কাছে গিয়ে ওর মাথা বরাবর একটা আঘাত করে একটা চাকু দিয়ে ওর 2 হাতের রক কেটে দেয়, আর তারপর ওকে বেঁধে ফেলে চেয়ারের সাথে, আর বলতে থাকে, এখন তুই বুঝবি মৃত্যু যন্ত্রণা কেমন। আর তারপরে ও রুহির কাছে যায় আর বলে, ভাবি কুল ডাউন, ওর কিছু হবে না, আমি ওর কিছু হতে দিব না, তাড়াতাড়ি চলুন, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। রোয়েনকে রেহান খুব তাড়াতাড়ি করে একটা হাসপাতালে নিয়ে এলো আর চিকিৎসা করানো শুরু করলো। আর এদিকে রুহির কান্না দেখে ও তাড়াতাড়ি করে রোয়েনের বাসায় রুহির বাসায় এই খবর জানিয়ে দিল, সাথে আরো একজনকে জানিয়ে দিল, আর সে হলো নীলা। কিছুক্ষণের মধ্যে রোয়েন আর রুহির পরিবার সবাই এসে গেল। রোয়েনের মা এসে রিহানকে জিজ্ঞেস করতে লাগলো, রিয়ান বাবা, আর রোয়েন কোথায়? ওর কিছু হবে না তো? আরে মা, ওর কিছু হবে না, তুমি শান্ত হও তো, বাবা মাকে নিয়ে ওদিকে বসো। আর রুহি কান্না করতে করতে একটা টাইমে অজ্ঞান হয়ে পড়ে। ওকে কেবিনে নিয়ে ঘুমের ইনজেকশন পুশ করা হয়, আর রোয়েনের জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করছে যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিছুক্ষণ পরে ডাক্তার ওটি থেকে বের হলো, আর সাথে সাথে রিহান ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার, রোয়েনের কি অবস্থা? ওর অবস্থা খুব খারাপ, শরীর থেকে অনেক রক্ত ঝরার কারণে 24 ঘন্টার আগে আমরা কিছু বলতে পারছি না, আর ওনাকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। যদি আর একটু দেরি করে ওনাকে হাসপাতালে আনতেন তাহলে আমরা আর ওনাকে বাঁচাতে পারতাম না। আমরা আমাদের কাজ করছি, এখন বাকিটা আল্লাহর হাতে। আল্লাহকে ডাকুন যাতে উনি সুস্থ হয়ে ওঠে। রিহান ওই জায়গায় বসে পড়লো আর আল্লাহকে ডাকতে লাগলো। দীর্ঘ 24 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে রোয়েন কিছুটা সুস্থ হলো, কিন্তু এখন ওর জ্ঞান ফিরেনি। রিহান যেন অনেকখানি টেনশন মুক্ত হলো। আর এদিকে রুহির জ্ঞান ফিরেই ও রোহিনের কাছে যাওয়ার জন্য পাগলামি শুরু করে দিল। নার্সরা ওকে কোনোভাবে ধরে রাখতে পারছে না। এর মধ্যে রিহান নীলাকে নিয়ে রুহির কেবিনে গিয়ে ঢুকলো, আর নীলাকে দেখে রুহির রাগ উঠে গেল আর বলতে লাগলো, তুই এখানে কেন? কি চাস তুই? তুই যদি আর একবার আমার রোয়েনের দিকে চোখ দিস আমি তোকে মেরে ফেলবো। রোয়েন শুধু আমার, আর কারো নয়। যা তুই এখান থেকে, যা বলছি, যা। আরে ভাবি একটু থামুন, আমাদের তো একটু বলতে দিন। বলো। রিহান গিয়ে রুহির পাশে বসলো, আর নীলা রিহানের পাশে এসে দাঁড়িয়ে রইল। রিহান বলতে লাগলো, দেখুন ভাবি, আপনি ভুল বুঝছেন, আমি আপনাকে সব বুঝে বলছি, ওকে? এর মধ্যে আপনি একটি কথাও বলবেন না, ওকে? তাহলে শুনুন, নীলা যখন রোয়েনকে প্রপোজ করে তখনকার কাহিনী আপনি তো সবই জানেন। তাহলে এটাও জানুন রোয়েনকে সেদিন হোটেলে কে কেন নীলার সাথে দেখিয়েছিলেন। আসলে সেদিন ওরা আমার সাথে এই কথা বলেছিল ভিডিও কলে, আর নীলা আর আমার সম্পর্কে যাতে ঠিক মতো হয়ে যায় তাই ও আমাকে সাহায্য করেছিল। আর আমি নীলাকে আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি। কিন্তু রোয়েন আমাকে এই বিষয়ে অনেক সাহায্য করে, আর ওর মনে শুধু আপনি ছিলেন, আছেন, আর আগামীতেও থাকবেন। কেউ আপনার জায়গা ওর থেকে নিতে পারবে না, বুঝছেন? রুহি রিহানের কথাগুলো শুনে কেঁদে দিয়ে বলতে লাগলো, নীলা, তুমি আমাকে মাফ করে দাও, আমি না বুঝিয়ে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। না ম্যাডাম, আমি তাদের কিছু মনে করিনি। রিহান, আমাকে একটু রোয়েনের কাছে নিয়ে যাও, আমি না বুঝে ওকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, প্লিজ। না রিহান, প্লিজ আমাকে রোয়েনের কাছে নিয়ে চলো। তারপর ওরা রোয়েনের কেবিনের সামনে রুহিকে নিয়ে এলো, আর রুহিকে শুধু ডাক্তারের ভেতরে যাওয়ার অনুমতি দিয়েছে। রুহি ভেতরে গিয়ে রোয়েনের পাশে গিয়ে বলতে লাগলো, রোয়েন, এই রোয়েন, প্লিজ কথা বলো, আমি আর পারছি না এত কষ্ট নিতে, প্লিজ আমার দিকে তাকাও, দেখো তোমার রুহি কাঁদছে, কথা বলো প্লিজ, কথা বলো। তোমার কিছু হয়ে গেলে যে আমি বাঁচবো না, আমার কথা না ভাবো, আমাদের বাচ্চার কথা ভাবো, ওর কি হবে তুমি ছাড়া, রোয়েন প্লিজ। কাঁদতে কাঁদতে রুহি রোয়েনের বুকে মাথা রাখলো আর কাঁদতে লাগলো। এর কিছুক্ষণের মধ্যে রুহি অনুভব করলো ওর মাথার চুলে কেউ হাত বোলাচ্ছে। রুহি মাথা উঠিয়ে দেখলো রোয়েন ওর দিকে চেয়ে আছে, আর মুচকি হেসে ওর চুলে বিলি কেটে দিচ্ছে, আর বলল, কোথাও যাব না আমার মিষ্টি বউটাকে ছেড়ে। রোয়েন, তোমার জ্ঞান ফিরেছে, আমাকে মাফ করে দাও,
আর কখনো কষ্ট দিব না তোমায়। বড্ড বেশি ভালোবাসি তোমায়। আমায় আর কখনো ছেড়ে যাবে না? মরে যাবো তো। আর কিছু বলতে পারল না রুহি, কারণ রোয়েন রুহির মুখে হাত দিয়ে চেপে ধরলো আর বলল, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে বলো? রুহি ছাড়া যে রোয়েনের কেউ অস্তিত্ব খুঁজে পাবে না। আমিও বড্ড বেশি ভালোবাসি আমার এই পাগলিটাকে। বলে রোয়েন রুহিকে জড়িয়ে ধরলো আর ওর কানের কাছে গিয়ে বলতে লাগলো, আচ্ছা, আমি কি সত্যি বাবা হতে চলেছি? হুম সত্যি? হুম। এর মাঝে রিহান আর নীলা দরজা নক করলো। কি আপনাদের প্রেম করা হলো? তাহলে কি আমরা আসবো? রুহি হালকা সরে বসলো। বেচারি ভালোই লজ্জা পেয়েছে, মানতে হবে। হুম, আয়। আরে আরে কি করছিস? বসছিস কেন? একদম নাড়াচাড়া করবি না, এমনিতেই ক্লান্ত। আর আমি এখানে কিভাবে আসলাম তাই তো বুঝতে পারছি না। আমাকে একটু খুলে বলতো। হ্যাঁ, তাহলে শোন, আর ভাবিও আপনিও শুনেন। তোর মনে আছে যখন তুই ভাবির সাথে ঝগড়া করে গাড়ি নিয়ে বের হয়ে গিয়ে বাসায় ভাঙচুর করে বের হয়ে গাড়ি ড্রাইভ করতে করতে আমাদের কল দিয়ে সব বললি? তখন আমি বুঝেছি কিছু একটা হতে চলেছে। আর এই টাইমে তোর উপর কারা যেন অ্যাটাক করলো, আর কিছুক্ষণ পরে হঠাৎ তোর চিৎকার আওয়াজ পেলাম, আর তারপর থেকে তোর ফোন বন্ধ, আর আমি সঙ্গে সঙ্গে এখানে চলে আসলাম। ধন্যবাদ ভাই, তোর জন্যই আজ আমি সহ আমার বউ বাচ্চা ঠিক আছে। আমাকে ধন্যবাদ দিয়ে তুই ছোট করিস না। আমি যা করেছি তা অতি সামান্য। তোর সাহায্যের কাছে তুই যদি আমার জীবন বাঁচিয়ে তোর পরিবার স্থান না দিতি আর নিজের ভাই না বানাতি, তাহলে আজ এই রেহান আহমেদের কোনো অস্তিত্ব থাকতো না এই পৃথিবীতে। বুঝেছি, বাদ দে। রিহান, তুমি কিন্তু একটা জিনিস মিস করে গেলে। কি মিস করলাম আমি? ওই যে রোয়েনের বউ সহ বাচ্চা। ওকে, আমি তাহলে সবাইকে খুশির খবর জানিয়ে দিচ্ছি। শালা, আমিও একটু আগে জানতে পারলাম একটা বুকে ঘুষি মেরে রিহানের। রিহান আর নীলা সবাইকে খুশির খবর জানিয়ে দিল। অবশেষে কয়েকদিন পর রোয়েন সুস্থ হলে ওকে বাসায় নিয়ে যাওয়া হলো। আর এদিকে নীলের হাতের রক কাটায় ওর সারা শরীর থেকে রক্ত ঝরছে। একটা সময় ও ছটফট করতে করতে মারা যায়। আর এদিকে রুহির বাবা আর রোয়েনের বাবা সিদ্ধান্ত নেয় কালকে রুহি আর রোয়েনকে বিয়ে দিবে। তারপরের দিন সবকিছু ঠিক করে ওদের বিয়ের সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলে। অবশেষে রোয়েন আর রুহির বিয়ের কাজটা সম্পন্ন হলো। রোয়েন আর রুহি দুজনেই খুশি, সাথে ওদের পরিবার। খুব বড় করে ওদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রুহিকে রোয়েনের রুমে গিয়ে রাখা হলো, আর রোয়েন ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আড্ডা দিতে দিতে রোয়েন দেখে রাত 12টা বেজে গেছে, তাই ওর বন্ধুদের কোনো মতো বুঝিয়ে রুমে চলে এলো। রুহি মাথা নিচু করে বসে আছে। ও পায়ের শব্দ পেয়ে বুঝে গেল রোয়েন আসছে। রোয়েন রুমে ঢুকেই দরজা বন্ধ করে দিল। তারপর রুহির পাশে গিয়ে বসলো। যেই ওর ঘোমটাটা উঠাতে যাবে তখনই রুহি বলে উঠল রোয়েনকে, একদম হাত দিবে না, হাত সরাও আর আমার থেকে দূরে গিয়ে দাঁড়াও। দাঁড়াও বলছি। রোয়েন বেচারা হঠাৎ রুহির এমন ব্যবহার থেকে রীতিমতো ভয় পেয়ে গেছে, আর রুহির বলার সাথে সাথে দূরে গিয়ে দাঁড়ালো আর ভয়ে ভয়ে বলল, কি হলো, এমন করতেছো কেন? রুহি ঘোমটাটা উঠিয়ে বলতে লাগলো, এতক্ষণ কোথায় ছিলে জানো? আমি তোমার জন্য সেই কখন থেকে বসে আছি। আসলে বন্ধুদের সাথেই ছিলাম তো, আড্ডা দিতে দিতে কখন 12টা বেজে গেছে খেয়াল করি নাই। সরি, আর এমন হবে না। তোমাকে কি আমি বসতে বলেছি? হ্যাঁ, যে তুমি বসছো? দাঁড়াও, তোমাকে এখন শাস্তি পেতে হবে। বলছে কি আজকে শাস্তি না দিয়ে বাসরের কাজটা করলে হতো না? না, একদমই না। তোমার শাস্তি পেতে হবে মানে হবে, আর না হলে বিছানায় কোনো স্থান নেই। কি করবা তা ভেবে দেখো। আচ্ছা বলো, কি শাস্তি পেতে হবে আমায়? তোমার শাস্তি হলো এই যে এখন কান ধরে 100 বার উঠবস করবা। না করলে হয় না? না, হয় না, করো। ওকে, করছি। রোয়েন উঠবস করা শুরু করলো। আর তারপর কিছুক্ষণের মধ্যে রুহি বলে উঠলো, থাক, আর লাগবে না, এখন থামো। রুহির এই কথা শোনার পর রোয়েন যেন হাফ ছেড়ে বাঁচলো। রুহি রোয়েনকে সোজা হয়ে দাঁড়াতে বলল, আর রোয়েন তাই করলো। রুহি খাট থেকে উঠে এসে রোয়েনকে সালাম করে আবার খাটে গিয়ে বসে পড়লো। আর তারপর রুহি রোয়েনকে ওর ঘুমটা সরানো পারমিশন দিল। আর রোয়েন তখন গিয়ে ওর ভালোবাসার মুখটি দেখতে পেল। রোয়েনের এমন অনুভব হতে লাগলো যেন কোনো ডানা কাটা পুরি ভুলবশত ওর রুমে প্রবেশ করেছে। ও নিজের থেকে কন্ট্রোল হারাতে চলেছে। রুহির এই রূপ মায়া যেন ওকে রুহির দিকে টানছে। ও যে রুহিকে কিস করতে যাবে তখনই ওর মুখ রুহি হাত দিয়ে চেপে ধরে আর বলে, এখন আমাকে কোলে করে ছাদে নিয়ে চলো। আজকে সারা রাত তারা গুনবো, তুমি আর আমি। ওকে। বলে রোয়েন রুহিকে কোলে তুলে নিল আর সোজা ওকে ছাদে নিয়ে এলো। ছাদের এক কোনায় দোলনা। রোয়েন রুহিকে নিয়ে দোলনায় গিয়ে বসলো। রুহি রোয়েনে হাত ধরে কাঁধে মাথা রেখে বসে রইল আর নানান কথা বলতে লাগলো। এক পর্যায়ে রুহি রোয়েনকে জিজ্ঞেস করলো, আচ্ছা, রিহান ভাইয়ের পরিচয়টা আমাকে একটু ভালোভাবে বলো তো।
আমি তখন হসপিটালে ভালোভাবে কিছুই বুঝতে পারিনি। আচ্ছা শোনো তাহলে, 15 বছর আগে আমি আব্বু আম্মুর সাথে আব্বুর এক বন্ধুর বাড়িতে যাই। আর সেখানে যাওয়ার পর আমার খুব ইচ্ছা করছিল গ্রামের খালের পানিতে গোসল করতে, কিন্তু আমি সাঁতার জানতাম না। কিন্তু ইচ্ছা যখন হয়েছে তখন তো পূরণ করতে হবে, তাই আর কোনো কিছু না ভেবে চলে গেলাম খালের পাশে। 1 ঘন্টা যাবৎ আস্তে আস্তে করে খালের হালকা পাশে নেমেছি। কি আর করব, ভয় করতেছিল একলা একলা, আর তার উপর আমি আবার সাঁতার জানি না। যেই উঠতে যাব তখনই দেখলাম আব্বু আম্মু আমার দিকে আসছে। আমি তাদের দেখে তাড়াতাড়ি উঠতে গেলেই পা পিছলে পড়ে যাই। আর খালের পাড়টা মনে হয় 2 থেকে 3 দিন আগে মাটি কেটেছিল, যার কারণে খালের পাড়ে ওঠার চেষ্টা করেও আর উঠতে পারছিলাম না। আস্তে আস্তে মাঝখানে চলে যাই, আর তখনই কোথা থেকে একটা ছেলে এসে আমার জীবন বাঁচায়। আর ওই ছেলেটাই হলো রিহান। জানো, ওকে যখন জিজ্ঞেস করি ওর জীবনের চিন্তা না করে আমার জীবন কেন বাঁচালো, তখন ও কি বলেছিল জানো? কি বলেছিল? আরে সাহেব, আমার কিছু হইতো না, আমি মরলেও কাইন্দার কোনো মানু নাই, কিন্তু আপনি জীবনটা অনেক দামি, আপনি কিছু হইলে তারা পাগল হইয়া যাইতো। আমি তো দেখছি তাগো অবস্থা। কেন কেন এই কথা বলছো কেন? তোমার মা বাবা কোথায়? সাহেব, আমার মা বাবা নাইগা। মানে তোমার মা বাবা কই তাহলে? সাহেব, তারা মারা গেছে। তারপর রুহি জিজ্ঞেস করলো রোহিনের কাছে। রোহিন দেখলো রুহির চোখে পানি। ও ওর চোখের পানি মুছে দিয়ে ওকে নিজের সাথে মিশিয়ে বলতে লাগলো, আব্বু আর আম্মু রিহানের কাছে গিয়ে বলল, এই কে বলল তোর বাবা মা নেই? আজ থেকে আমরা তোর বাবা মা, আর রোয়েন তোর ভাই। রিহানের চোখে জল মুছে দিয়ে চল আমাদের সাথে। রিহান খুব খুশি হয়েছে ওই দিন, আর আমিও সাথে একটা ভাই প্লাস বন্ধুও পেয়ে গেলাম, বুঝছো? তা ম্যাডাম, তাহলে আমাদের বাসরটা করা যাক, কি বলো? জানি না। রোয়েন রুহিকে কোলে নিয়ে রুমে চলে এলো আর বাসরটা সেরে ফেললো। ওদের জন্য সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ।